নমস্কার, বঙ্গ সাসপেন্স ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের শোনাব ছত্তিশগড় অঞ্চলের লোককথা ভিত্তিক একটি বাস্তব ভয়ের ঘটনা। তবে বলে রাখি, নাটকীয় আবহের প্রয়োজনে কিছু ঘটনার ও চরিত্রের সামান্য পরিবর্তন করা হয়েছে। শুরু হচ্ছে লেখক প্রদীপ কুমার বিশ্বাসের কলমে ওনার নিজের অভিজ্ঞতা লব্ধ একটি কাহিনী, মারাং বোম্মাইয়ের থান। আজ কোনো গল্প নয়, আজ আপনাদের শোনাব ছত্তিশগড় অঞ্চলের লোককথা ভিত্তিক একটি বাস্তব ভয়ের ঘটনা। ছত্তিশগড় জেলার দুর্গম মৈনাক পর্বতশ্রেণীতে ভূতাত্ত্বিক সমীক্ষা করার জন্য এই পাহাড় ও তার আশেপাশের বহুমূল্য ট্যাংস্টেন খনিজের সম্ভাব্য অবস্থানের কথা আমার নজরে আসে। পরে এই খনিজ অনুসন্ধানের কাজে স্থানীয় লোকেদের সঙ্গে অনেক সময় কাটিয়েছি এবং অবসর সময়ে তাদের মুখ থেকে এই অঞ্চলের আদিবাসীদের নানাবিধ অলৌকিক সংস্কার এবং অপদেবতার নামে প্রচলিত কাহিনী কানে আসতে থাকে। বেশিরভাগ কাহিনীতেই এটা বলা হয় যে বাঘ ভাল্লুকের সাথে লড়াই করে বেঁচে থাকা অকুতভয় আদিবাসীরা অপদেবতার কাছে অসহায় এবং তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে পারে ভগবান বা মারাংয়ের পুরোহিত মারাং চোন্তাই। তার তান্ত্রিক ক্ষমতা সীমাহীন। মারাং চোন্তাই নাকি তান্ত্রিক ক্রিয়া করে মানুষকে বদলে পাইথন, বাঘ প্রভৃতি যা খুশি তাই করে দিতে পারে। অন্যদিকে এই প্রক্রিয়া সাধারণ মানুষও চেষ্টা করতে পারে, কিন্তু তান্ত্রিক ক্রিয়াতে কিছু ভুল হলে সেই মানুষ রূপ বদলে হিংস্র প্রাণীতে পরিবর্তিত হয়ে যেতে পারে। এই লোককথা প্রথমে বুজরুকি বা প্রতারণার খেলা বলে মনে হয়েছিল আমার, কিন্তু এই খনিজ অনুসন্ধানের সময় নিজের চোখে এমন দুটো অপ্রাকৃতিক ঘটনা পরপর দেখেছি যে তাতে নিজের বিচার বুদ্ধি টলমল হয়ে গেছে। পাহাড়ি নদী মৈনাক পাহাড়ের পশ্চিম ভাগকে ছুঁয়ে যাবার জন্য অরণ্যের এই কম্পার্টমেন্টে বড় বড় গাছের ঘন জঙ্গল। আমরা চলেছি অরণ্যের দুই কম্পার্টমেন্টের মাঝখান দিয়ে। দুপাশে গাছে ঢাকা উপত্যকা। কাল পাশের পাহাড়ের চূড়ার পাথরগুলো দেখতে গিয়ে উত্তর পূর্বের এই উপত্যকার গাছের ফাঁকে ফাঁকে থাকা চটচটে গ্রানাইট পাথরের সঙ্গে অন্য একটা আগ্নেয় শিলার চওড়া শিরা চোখে পড়ল। দেখে মনে হলো এই পাথরের শিরার পুরো জায়গাটা জুড়েই থাকতে পারে সম্ভাব্য ট্যাংস্টেনের এক বিশাল ভাণ্ডার। আমরা সেই জায়গাটাতে প্রায় পৌঁছেই গিয়েছিলাম। হঠাৎ একটা চিৎকারের সাথে বীরসিংহ আমায় চাপটে ধরে মাটিতে শুইয়ে দিল। সেটা গিয়ে সোজা যেখানে লাগলো সেখান থেকে রক্তের ফোয়ারা এসে বিবর্ণ হয়ে যাওয়া শীতের ঝরা পাতা আর ঘাসকে রঙিন করে তুলল। এতক্ষণে দেখি আমি একটু আগে যে গাছের তলায় দাঁড়িয়েছিলাম ঠিক তার তলায় স্টিলেটো ধরনের একটা ছুরি গাঁথা, আর শুকনো পাতার স্তূপে ঝড় তুলে একটা রক্তাক্ত পাইথন ঢেউ ওঠা নামার মতো ছটপট করছে। বীরসিংহের ধনুর্ধারী সঙ্গীরা ততক্ষণে তার ধনুক থেকে বেশ কয়েকটা তীর ছুড়লেও সেগুলো অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটা গাছের গুঁড়িতে গিয়ে বিঁধেছে। কিন্তু ধারালো স্টিলেটো ছুরিটা সাপটার শরীর ছুঁয়ে গেলেও তাকে বেশ মারাত্মকভাবে আহত করেছে। স্টিলেটো ধরনের এই ছুরিটা বীর বিক্রম সিং বা বীর সিংয়ের জুতোর বাইরের খাপে আটকানো থাকে। স্টিলেটো ছুঁড়ে শিকার করাতে ওর জুড়ি এই অঞ্চলে আর কেউ নেই। কথাটা যে নেহাত বাড়িয়ে বলা নয় তার প্রমাণ তো একটু আগেই পেয়ে গেছি। পাহাড়ের এই অংশটা হঠাৎ অনেকটা ঢালু হয়ে যেন ঝাঁপ দিয়েছে নদীতে। এই ঢাল কাজে লাগিয়ে রক্তাক্ত পাইথনটা যতটা সম্ভব দ্রুত গতিতে নদীতে মিশে গেল। কিন্তু সেখানে আরেকটি কালান্তক মৃত্যুদূত বোধহয় তারই জন্য নদীতে ডুব দিয়ে অপেক্ষা করছিল। পাইথনটা তার আহত শরীর জলে নামাতেই একটা কুমির ভ্রুশ করে ভেসে উঠে তার গলা কামড়ে ধরল। আমরা দেখলাম জলে একের পর এক আলোড়ন চলতেই থাকলো। কিছু পরে
পুরো নদীর জল রক্তে লাল হয়ে উঠল। শিকারের খেলা দেখে কিছুক্ষণ স্থানুবৎ সেখানে দাঁড়িয়ে থাকার পর আমরা ট্যাংস্টেন খচিত আগ্নেয় শিলার দিকে এগোতে থাকলাম। এর আগেও জঙ্গলি শুয়োর আর ভাল্লুকের সামনে 2-3 পড়েছিলাম, কিন্তু আজ একটু আগে গাছের মগডাল থেকে পাইথনটা যেভাবে আমার দিকে ঝাঁপ দিয়েছিল, বীর সিং আর তার দলের লোকেরা সাথে না থাকলে ক্যাম্পে প্রাণে বেঁচে ফিরতে পারতাম কিনা কে জানে। এই মানসিক অবস্থায় সাধারণ ভূতাত্ত্বিক ম্যাপিং আর পাথরের কিছু নমুনা নিয়ে যেমন তেমন করে সেদিনের মতো কাজ শেষ করলাম। পাহাড়ের এই পশ্চিম বাহু থেকে ক্যাম্পের রাস্তা ধরতে হলে কিছুটা পাহাড় পূর্ব বাহুর দিকে এগিয়ে একটা জঙ্গলি সুড়িপথের রাস্তা ধরতে হবে। মৈনাক পাহাড়ের একটু আগে পর্যন্ত আমরা ঘোড়াতে এসেছি। ঘোড়া ছাড়বার আগে যে যার ঘোড়াকে পিঠ চাপড়ে ফেরার পথে কোথায় দেখা হবে সেই দিকে পৌঁছে অপেক্ষা করার ইশারা করে এসেছি। শিক্ষিত ঘোড়া ইশারা বুঝে নিয়ে ঠিক সেই জায়গায় গিয়ে অপেক্ষা করবে। জঙ্গলের মধ্যে ঘোড়াকে খুঁটোয় বেঁধে রাখলে যদি তার উপর অন্য প্রাণীর হামলা হয় তখন আর কিছু করার থাকে না, সেই জন্য ঘোড়াকে এখানে বেঁধে রাখা হয় না। ঘোড়ার যেখানে অপেক্ষা করার কথা সেই দিকে এগোতে যাব, দেখি বীর সিং আর তার দলের একজন এক জায়গায় থমকে দাঁড়িয়েছে। আবার কিছু হলো নাকি? এই জায়গা থেকে পাহাড়ি নদীটার অনেকটাই দেখা যায়। বীর সিং একদিকে ইশারা করল, সেদিকে বাইনাকুলার লাগিয়ে দেখি নদীর জলে একটা রক্তাক্ত ধুতির মতো জিনিস ভাসছে। আমি বলি, হয়তো পাইথনটার পেটে কোনো রাখাল ছেলে ছিল, মনে হয় তারই ধুতি এটা। বীর সিং আমার দিকে একবার তাকালো আর সজোরে মাথা নাড়ল। ওর এক ধনুর্ধর সাথী বলল, না সাহেব, এই পাইথনের পেটে বড় জোর একটা ছোট ছাগলের বাচ্চা থাকতে পারে, इसके अलावा कुछ नहीं। তাহলে ধুতিটা? हो सकता है পাইথনটাকে মারবার আগে কুমিরের আক্রমণে প্রাণ দেওয়া কোনো মানুষের হতে পারে। তবে কি? असल में 100 ভাগ নিশ্চিত করে বলা তো যাচ্ছে না সাহেব, কারণ পাহাড়ি নদীর এই অংশে মানে মৈনাক পাহাড় থেকে প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত কুমিরের উৎপাতের কথা পুরো এলাকার সকলে জানে, यहाँ तक कि বাচ্চারাও জানে। তাই কেউ যদি খুদকুশি করতে না চায় তো ফের এই নদীর আশেপাশে আসবে না। তাই कुछ और हो सकता है साहेब। অন্য কিছু মানে? ও তেমন কিছু না সাহেব, চলিয়ে চলিয়ে সাহেব চলিয়ে। বুঝলাম একটা অন্য কিছু হতে পারের কথা ওদের মাথায় ঢুকছে না, তবে সেটা আমার কাছে গোপন রাখতে চাইছে। আমি ধুতিটার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি, হঠাৎ আমাকে চমকে দিয়ে বীর সিং বলে উঠল, সাহেব, এ अखंड ধুতিটা নয়া শিকারের। अजगरेर पेटे यदि धुती যেত তো ওটা 100 টুকরা হয়ে যেত। আরে ধুতি পরা কোনো ইনসান যদি কুমিরের শিকার হয় তাহলে সেটা এখন এখানে থাকারই কথা না। তাহলে তুমি কি বলতে চাও যে পাইথনটা কুমিরের পেটে গেল তার পরনে ধুতি ছিল? সেটা এখন জানা বাকি আছে। তর্কে শুধু কথাই পারে, সেই জন্য চুপ করে থাকায় শ্রেয় মনে করলাম। জঙ্গলের সুড়িপথের রাস্তায় এসে ঘোড়া চড়বার আগে বীর সিং আমায় বলল, সাহেব, আজ দেরি হয়েছে, ক্যাম্পে না গিয়ে চলুন লোহা গ্রামে, রাতটা আমার হাভেলিতে বিশ্রাম করুন। ঘোড়াতে গেলে আমার গ্রাম এখান থেকে তকরিবান আধা ঘন্টার পথ। লোহা পাহাড় অঞ্চলে সেই সময় লৌহ খনিজ অনুসন্ধান করা ছাড়াও তার পাশের মৈনাক পাহাড়ে ট্যাংস্টেনের সম্ভাবনার কথা আমার মনে আসে। মৈনাক পাহাড় লোহা পাহাড় শ্রেণী থেকে আলাদা এবং একটু দূরে। এটা একটাই পাহাড়, তবে অনেকটা জায়গা জুড়ে বেশ খাড়াই উঁচু পাহাড়। মৈনাক পাহাড়ের এই অভিযানের শুরুতেই ক্যাম্প ইনচার্জ নায়ার স্যার আর প্রশাসক ক্যাপ্টেন প্রতাপ আমাকে বলে রেখেছিলেন যে আমি যেন সূর্য ডোবার বেশ আগেই ক্যাম্পে ফিরে আসি। কখনো যদি সেটা না হয়ে ওঠে তবে বীর সিংয়ের গ্রাম লোহাগাঁওতে গিয়ে রয়ে যায়। অবশ্য এই ব্যবস্থা ক্যাম্পবাসী সকলের জন্যই। রাস্তার বেশ কয়েক জায়গায় শঙ্খচূড় সাপের ভয় আছে।
আমাদেরকে সেই জন্য ফিল্ডে যতটা সম্ভব ক্যাম্পের ঘোড়াগুলোতেই আসা যাওয়া করতে হবে। আমার সাথে পথপ্রদর্শক লোহাগ্রামের বীর বিক্রম প্রতাপ সিং ওরফে বীর সিং এবং তার দলের কিছু বাছাই করা লোক সর্বদাই থাকবে। বীর বিক্রম প্রতাপ সিং এই অঞ্চলের সবচেয়ে বড় টিম্বার মার্চেন্ট এবং অঞ্চল প্রধান বা প্রধান প্যাটেলের বড় ছেলে। সাহসী আর লড়াকুর লোক বলে নাম ডাক আছে। জেলার এসপি আর ডিএফওর সঙ্গে তার এবং তার পরিবারের খুব খাতির আর ওঠা বসাও চলে বলে আমি জানি। টিম্বার মার্চেন্টদের কল্যাণে লোহাগাঁও বেশ সম্পন্ন একটা গ্রাম। ভূপ্রাকৃতিক কারণে পাহাড়ি নদীর স্রোত এই গ্রামে হঠাৎ থমকে যায়। বন বিভাগের অনুমতি নিয়ে জঙ্গলের বড় বড় কাঠের গুঁড়ি কেটে পাহাড়ি নদীতে ভাসিয়ে দিলে তা আপনা থেকেই গ্রামের নদী ঘাটে এসে জড়ো হয়। লোহাগাঁওতে বীর সিংদের হাভেলির চারিদিকেই পাঁচিল ঘেরা বিশাল আঙিনা, সেখানে টেন্ট লাগানোই আছে। কাজ সেরে ফিরতে যে দলেরই দেরি হয় তারা ওইখানে রাতের মতো বিশ্রাম নেয়। ওদের বিশাল সদরমহল বা সিটিং রুমের এক কোণে আমাদের কোম্পানি থেকে লাগিয়ে দেওয়া হয়েছে ওয়্যারলেস সেট। এই বেতার যোগেই ক্যাপ্টেন প্রতাপ রোজ জেনে নেন অরণ্যের তাজা হাল হকিকত বা হিংস্র প্রাণীর দলের খোঁজ খবর আর তার অবস্থান। পরদিন সকালে টিমগুলো বেরোবার আগে সেই অনুযায়ী সতর্ক করে দেন। এই অরণ্যের হিংস্র এবং প্রাণঘাতী প্রাণী হল ভাল্লুক, জংলি শুয়োর, হিংস্র কুকুর, শঙ্খচূড় সাপ। নদীতে কিছু কিছু জায়গায় কুমির যেমন আছে, তেমনি কিছু জায়গায় চোরাবালির মৃত্যু ফাঁদও আছে। অজগর, ময়াল বা পাইথন এখন প্রায় লুপ্ত। বাঘ অবশ্য নিচের তরাই অঞ্চলে পাহাড়ি নদীর দক্ষিণ পারে ঘন জঙ্গলে এবং ঘাস বনে আছে। লোহা পাহাড় অঞ্চলটি একটি বিশাল মালভূমি, সমতল থেকে অনেক উঁচুতে। অরণ্য এখানেও বেশ ঘন, তবে ঘাস বন তেমন একটা নেই। হরিণ বা জংলি শুয়োরের সংখ্যা খুব কম। এইসব কারণে এখানে বাঘ কেন, নেকড়ে বা হায়নাও দেখা যায় না। বীরসিংহের গ্রামে আমরা ঢুকতেই থমথমে পরিবেশ দেখতে পেলাম। ঘোড়াগুলোকে বীরসিংহের বাড়ির রাস্তার দিকে যাবার ইশারা করে আমরা গ্রামের পঞ্চায়েত মোড়ে এগিয়ে এসে দেখি সাদা কাপড়ে মোড়া মাংসপিণ্ডের মতো দেখতে একটা শবদেহ। সেই শবদেহকে ঘিরে গ্রামের সব লোক ভিড় করে আছে। বীরসিংকে আসতে দেখে তার এক চেলা এগিয়ে এলো। বীরসিং কিছু জিজ্ঞেস করার আগেই সে বলে উঠল, হুজুর, আমরা সবাই নদী ঘাটে সেই সকাল থেকে দাঁড়িয়েছিলাম। একটা একটা করে আমাদের গোডাউনের লকড়িগুলো পেহচান করছিলাম। আধা ঘন্টা আগে দেখি একটা নঙ্গা লাশ, ধর আর মুন্ডি আলাদা আলাদা এলো। বডির বেশ অনেক জায়গায় খুবলে খাওয়া। বুধন লাশ দেখেই পেহচানলো যে এটা পাগলা রবি মাহাতোর লাশ। হুজুর, বুধন দেখেছে যে বডির পিঠে বড় চিরা আছে, সেটা চাকু বা ভালুর নাখুনের দাগ হতে পারে। চাকুর দাগ হলে সেটা কেন আর কি জন্য, তার সাক্ষী হিসেবে নিজের অনুগত লোকেরা ছাড়াও খাস সরকারি অফিসার আমিও আছি। ব্যাপারটা ধামাচাপা না দেওয়া হলে যদি কোর্ট কাছারি হয় তবে তার মুশকিল হতে পারে, এটা আমি আন্দাজ করলাম। বীরসিংহের পাশেই দাঁড়িয়েছিলাম আমি। তার চেলার শেষ কথাগুলো, মানে চাকুর দাগের কথাগুলো শুনেই কেমন জানি মনে হলো মুহূর্তের জন্য বীরসিংহের মুখের রেখা কঠিন হয়ে গেল। কিন্তু পরক্ষণেই মুখে হাসি টেনে আমার দিকে তাকিয়ে সে বলল, সাহেব, আপনি মঙ্গলুর সাথে যান হাভেলিতে। ও আপনার বিস্তারা ঠিক করে দিবে আর কুয়া থেকে আপনার নাহানোর পানি भी এনে দিবে। আমাকে একটু যেতে হবে, वो पंचायत मीटिंग में बाबूजी बुला रहे हैं। আমি বাবুজির সাথে নিপটে নিয়ে জলদি জলদি হাভেলিতে আসছি। এক সাথ চায় নাস্তা হবে। मंगलू, किसी को तुरंत भेज दारू भाटी। ওখানে বুধনকে পাবি, ওখানে পাবি কি যেখানে পাবি দেখা মাত্র তুলে নিয়ে আয় আর সিধা হাভেলির ফাটকে আটকে রাখবি, ঠিক? কেমন জানি আমার মনে হতে লাগলো বীরসিং তার হাভেলিতে আমার সঙ্গে মংলুকে পাঠাতে চাইছে যাতে আমি সিধা হাভেলিতে যাই।
পথে কোথাও যেন গ্রামের কারোর সাথে আজ দুপুরে মৈনাক পাহাড়ে যা ঘটেছিল তা না বলি। সে যাই হোক, এসব নিয়ে বেশি মাথা না ঘামিয়ে আমি মংলুর সঙ্গে হাভেলিতে পৌঁছলাম। পরদিন খুব ভোরে সদরমহলের কোনো এক ওয়্যারলেস সেট থেকে ক্যাপ্টেন প্রতাপকে সব কিছু জানালাম। ক্যাপ্টেন সব শুনলেন আর শেষে একটি খবর শোনালেন। তা যেমন ভয়ঙ্কর তেমনি শোকাবহ। তিনি বললেন, আপনাদের ক্যাম্পের কাছে লোহা পাহাড়ের ইস্টে ড্রিলিং শেষ করে একটা দল ঠিক সন্ধ্যের মুখোমুখি ফিরছিল। সেই সময় পাহাড়ের ঝোপ থেকে একটা নরখাদক বাঘ ঝাঁপিয়ে পড়ে ড্রিলিং ইঞ্জিনিয়ার পান্ডেজির উপর। দলে 8-10 জন ছিল, সকলের হাতেই ব্যাটারির জোরালো টর্চ ছিল, কিন্তু ভয়ে সবাই ছত্রভঙ্গ হয়ে যে যেদিকে পারে পালিয়ে ক্যাম্পে এসে খবর দেয়। আপনি তো জানেনই, ক্যাম্পে আমাদের বাছাই করা সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত গেরিলা বাহিনী আর জঙ্গল যুদ্ধে অভিজ্ঞ একদল নিরাপত্তা বাহিনী আছে। তারা তখন জঙ্গলে কম্বিং চালান। একটু আগে খবর এলো যে পাহাড়ি নদীর পূর্ব তীরে, যার ঠিক অন্য পারে ভৈরব মন্দির আছে, সেখানে পাণ্ডেজির দেহাবশেষ খুঁজে পেয়েছে তারা। এছাড়া জঙ্গলে এক অশ্বত্থ গাছের তলায় তারা একজোড়া লাল গেরুয়া বস্ত্র, রক্ত লেগে থাকা মাটির বড় ভার এবং রুদ্রাক্ষের মালা পেয়েছে। ক্যাপ্টেনের হৃদয় বিদারক রেডিও মেসেজ হতভম্ব হয়ে আমি শুনছিলাম। মনে মনে ভাবছিলাম, আমার পরম বন্ধু এবং রামভক্ত পাণ্ডেজির ওপর এই হামলা কেন ভগবান করালেন? আর ডিএফও সাহেবই বা কেন বললেন এই জঙ্গলে বাঘ, চিতাবাঘ কেন, হায়না পর্যন্ত নেই? ক্যাপ্টেনের মেসেজ আসছিল একটু কেটে কেটে। ওয়েভলেন্থ বদলাতেই এবার স্পষ্ট শোনা গেল। মনে হচ্ছে আরেকটা রিসিভার লাগিয়ে কেউ যেন গোপনে আমার কথা শুনছে। এখন যে সাংকেতিক ওয়েভলেন্থে রিসিভিং বদলালাম, সেটা একমাত্র আমি, ক্যাপ্টেন প্রতাপ আর নায়ার স্যার জানেন। ক্যাপ্টেন প্রতাপ সেটা বুঝতে পেরে কোড ওয়ার্ডে বললেন, নায়ার স্যার সব ফিল্ড পার্টিদের হুকুম দিয়েছেন যে সিকিউরিটি টিম সব ফিল্ড স্যানিটাইজ না করা পর্যন্ত এখন থেকেই সব ফিল্ড ওয়ার্ক বন্ধ থাকবে। কাল সকালে অতি অবশ্যই আপনার পুরো টিমের সাথে আপনি হিলটপ ক্যাম্পে ফেরত আসবেন। আর হ্যাঁ, কোনোভাবে একলা ফিরতে যাবেন না এবং দেরিও করবেন না। ওভার। আমি জবাব দিলাম মোর্স কোডে, রজার, ডান, ওভার। হঠাৎ মনে পড়ে গেল মৃত লোকটা এই গ্রামেরই লোক ছিল। সকালে শবদেহ সংস্কার হবে, সেটা শেষ না হলে বীর সিংয়ের দল আসতেই পারবে না। শুধু তাই নয়, কোম্পানির একমাত্র প্রতিনিধি হিসেবে সৌজন্যতার খাতিরে আমাকেও সেখানে থাকতে হয়। মেসেজটা দিতেই এবার নায়ার স্যারের উদ্বিগ্ন গলা ভেসে এলো, রজা, ডান, লেকিন দোপহার হওয়ার আগেই বীর সিংয়ের দলের সাথে ক্যাম্পে ফিরে এসো। আমি বীর সিংয়ের বাবার সাথে কথা বলে নেব যাতে এই সিচুয়েশনে তোমরা একটু জলদি রওয়ানা হতে পারো। বাই দ্য ওয়ে, ডিএফও সাহেব অর্ডার পাঠিয়েছেন এমার্জেন্সি কেস হিসাবে আমাদের ক্যাম্পকে লোয়ার গ্রামের রেশন স্টোর যেন অতিরিক্ত 50 লিটার কেরোসিন দেয়। জঙ্গল কম্পিং পার্টির জন্য এটা বিশেষ দরকার। अगर জরুরত পড়ে তো তোমার 2-1 সাথীকে লোহার গ্রামে ছেড়ে তাদের ঘোড়ার পিঠে যেন পুরো কোটাটাই নিয়ে আসতে পারো। ওভার। রজার, নায়ার স্যার, ওভার। রেডিও হাট থেকে বেরোতেই শুনি ফাটক ঘরে কেউ কেঁদে কেঁদে কিছু বলছে, আর মাঝে মাঝে বীর সিংয়ের ধমকের আওয়াজ ভেসে আসছে। কথা হচ্ছে স্থানীয় ভাষায়, আর আমিও তা বুঝি না। বীর সিং যেভাবে আমাকে হাভেলিতে পাঠিয়ে দিল তাতে বুঝে নিয়েছিলাম যে ও চায় না এ ব্যাপারে আমি কোনো আগ্রহ দেখাই। আমি ওদের হাভেলিতে এলে দোতলার কোণের দিকে এই ঘরেই বিশ্রাম নিয়ে থাকি। একটু পরে বীর সিং এলো এখানে। ওর চোখ মুখ দেখে মনে হলো বিকেলের পর থেকে যে কালো মেঘটা ওর মুখে ছিল এখন সরে গেছে। তার মানে নিশ্চয়ই বীর সিংয়ের বাবা ব্যাপারটা নিয়ে যা সামলাবার তা ডিএফও এবং এসপি সাহেবের সঙ্গে সামাল দিয়ে নিয়েছেন। ঘর বললে ভুল হবে, 4টে বিশাল সাইজের ব্যালকনি লাগানো একটা হল ঘর। একদিকে একটা সিংহাসনের মতো বিশাল খাট, অন্যদিকে সেই রকম মানানসই সাইজের একটা সোফা সেট। বীর সিং হাত জোর করে বলল, সরি সাহেব, একটু দেরি হয়ে গেল আপনার খিদমতে আসতে।
ও দুপুরে একটা জঙ্গলি শুয়ার ধরা পড়েছিল। আমার খাস বাবুজি আপনার জন্য ইতিমধ্যে তার রোস্ট বানিয়ে ফেলেছে। ও তো আর আপনার মনপসন্দ ড্রিঙ্ক শার্লি ভি আসছে তার সাথে। শার্লি হচ্ছে জব আর মহুয়া ফুলের ঠিকঠাক ব্লেন্ডিং করে বানানো একটা পানীয়, যা মোটেই উত্তেজক পানীয় নয়, বরং ক্লান্ত শরীর এবং মনকে উদ্দীপনায় ভরে দেয়। এক রাউন্ড সেই পানীয় আর ঝলসানো নরম শুয়োরের মাংসে একটু মন ঠিক করে নিয়ে বীর সিং বলে, সাহেব, আজ দুপুরে আমার স্টিলেট ও ছুরির গায়ে জখমে পাইথনটা, যার অন্তিম দশা কুমিরটা করেছিল, ও আমাদের গ্রামের রবি মাহাতো। লোকে ওকে পাগলা রবি বলে বেশি জানে। আমি সবেমাত্র সেকেন্ড রাউন্ড পানীয় তুলতে যাচ্ছি, কোনো মতে সেটা ছলকে যাওয়া থেকে বাঁচলাম। তুমি কি যাতা কথা বলছো? একটা জলজ্যান্ত মানুষ কিভাবে পাইথন হয়ে যেতে পারে? সাহেব, আপনার মনে হতেই পারে কি আমি অন্ধবিশ্বাস ও কুসংস্কারে পড়ে আপনাকে এসব বলছি, কিন্তু আপনাকে সব খুলে বললে আপনার হয়তো এমনটা আর মনে হবে না। বীর সিং কিন্তু এখানকার আর 5টা স্থানীয় লোকের মতো নয়। পরামানুষতত্ত্ব বিষয়ে নামকরা বিশ্ববিদ্যালয় থেকে MA পাশ করে বেশ কয়েক বছর মারাং উপত্যকায় কোনো এক আশ্রমে ছিল, সম্মোহন আর হঠযোগীর জাদুর বিষয়ে কিছু জানতে আর বুঝতে। এই অভিযান শুরু করার আগে ওর সম্পর্কে এসব কথা DFO সাহেব আমাকে বলে দিয়েছিলেন। নিজের পানীয়ের কিছুটা গলায় ঢেলে বীর সিং বলে, তবে আমি কিন্তু একটা সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আমি অনেক হঠযোগীদের সম্মোহনের খেলা দেখেছি। ওই সম্মোহনে জলজ্যান্ত মানুষকে সাপ বাঘ দেখছে বলে মনে করে লোকে, কিন্তু মানুষ মানুষই থাকে। এ ভি সম্ভব কি আজ আমরা যে পাইথন দেখেছি সেটা কোনো হঠযোগীর খেল। সে হয়তো আমাদের চেনা কোনো মানুষ হতেই পারে। সেই হঠযোগী আসলে কোনো শয়তান কাপালিক, জেল থেকে পালিয়ে কোনো এলাকায় ঘুরছে। আমার একটু আগে কাপ্তান সাহেবের সাথে এই নিয়ে কথা হচ্ছিল। বীর সিংয়ের খাস বাবুর্চি ততক্ষণে পেতলের বড় থালায় আরও কিছু রোস্ট এনে হাজির করেছেন। ইশারায় তাকে যেতে বলে বীর সিং বলল, ব্যাপারটা আমরাও ধরতে পারতাম না যদি না নদীর জল লাল হয়ে যাওয়ার সাথে সাথে ওই খাটো ধুতিটা ভেসে উঠত। সাহেব, যাকে তান্ত্রিক মানুষ থেকে অন্য কিছু রূপ ধরায়, যে মারা যাওয়ার আগে নিজের সেই মানুষের অবস্থা ফিরে পায়। ও ধুতি ভেসে উঠতেই আমরা আন্দাজ করতে পারি কি ব্যাপারটা আসলে কি। ওইসে এই এলাকায় কুমির শিকারের নরম মাংস খুলে খেয়ে ছেড়ে দেয়। আমরা যেভাবে মাছ কাটি, এও ঠিক ওইভাবে মুন্ডু কেটে নিয়ে বাঘে অংশটা খায়। এই নদীতে দূর দূর জঙ্গলের গাছের কাটা গুঁড়িগুলো এইখানে এসে কোনো কারণে আটকে যায়। ঠিক ওভাবেই আমাদের মনে হয়েছিল কি ও মুর্দার বাকিটা এখানকার ঘাটেই পাওয়া যাবে, আর হলো তাই। আমাদের গ্রামে পৌঁছাবার আগেই নদীর স্রোত ও মুর্দার কিছু অংশ আর কাটা মুন্ডু পৌঁছে দিয়েছে। আর ওটা দেখে ও যে পাগলা রবির দেহ, সেটা মনে করবার যথেষ্ট কারণ আছে। রবি কি তোমার আর তোমার দলের খুব চেনা? কে এই লোকটা? পাগলা রবির গ্রামেরই বাসিন্দা। ওরা দু ভাই পিড়িদের পিড়ি আমাদের জমি চাষ করে আসছে। বড়টা ঠিকঠাক স্বাভাবিক, কিন্তু ওই রবি বরাবরই একটু পাগলা। ওদের গায়ে ভ্যাস বকরি জমিন কিছুই কম ছিল না।
আমাদের গ্রামের মাঝখানে একদম একটা বড় অশ্বত্থ গাছের নিচে বিশাল বড় কালো শিলা আছে। ওই আমাদের ভগবান মারা। বিপদে আপদে উনি আমাদের সবাইকে রক্ষা করেন। মারাঙের পূজারীকে বলা হয় মারাং চোন্তাই। বহু আগে এই চোন্তাই হতেন খুব শুদ্ধ সাত্বিক। এখনকার যিনি চোন্তাই তিনি অনেক বছর নিরুদ্দেশ থেকে ফিরে আসেন। ওই সময় তার সাথে তান্ত্রিক গুরুই আসেন। এই তান্ত্রিক গুরু নাকি পিশাচ সিদ্ধ, মানসিকভাবে দুর্বল মানুষদের কিছু চমৎকারী করে লোভ দেখিয়ে নিজের বসে আনে, তারপর টাকা পয়সা জমিন সব দখল করে নেয়। সেই লোকগুলো তখন এমন অবস্থা হয় কি তার কথা মেনে নেওয়া ছাড়া তাদের কোনো চারা থাকে না। তোমাদের পঞ্চায়েত তো শুনেছি খুব করা, তাই এইরকম অবস্থায় কিছু করে না? পঞ্চায়েতে সব ধর্মের ব্যাপারে সব জেনেও চুপ থাকে। वैसे भी कोई নিজের ইচ্ছায় জমি বাড়ি টাকা পয়সা দিয়ে দিলে পঞ্চায়েত কি করবে? তোমাদের পাগল রবি তাহলে জেল থেকে ছাড়া পাওয়া যে তান্ত্রিকটা এখানে আছে তার হঠযোগীর ম্যাজিকে আমাদের চোখের সামনে পাইথন হয়ে গেল। সাহেব, আপনি আগে রবির পরিবারের পুরো গল্প তো জানুন। তবে শুরুতে বলছি, আপনাকে যে কথা বলবো তার অনেকটা আমাদের আন্দাজা থেকে, लेकिन তার পিছনে যুক্তি भी আছে। ও তান্ত্রিকের আমার উপর পুরনো রাগ থাকবারই কথা। হতে পারে সে আমাদের গতিবিধি জানতো, আর ওই কারণেই মৈনাক পাহাড়ের জঙ্গলে পাগলা রবি আর আমাদের ওপরে সম্মোহনের জাল বিছিয়ে দিয়েছিল। জঙ্গলে এখন আর পাইথন নেই, সেটা আমি আর আমার লোকজন খুব ভালো করে জানি। দের অনেক হলো, আমাদের জন্য রুটি মাটন কারিকে এখনই আনতে বলবো সাহেব? কাঞ্চা আমার ছেলেটাকে বলে দিই? কোটা বলবো? আমার জন্য দু একটার বেশি না, তুমি তোমারটা ওদের বলে দাও। খাবার আস্তে আস্তে বীর সিং শোনালো রবিকে ঘিরে এক রোমহর্ষক কিন্তু মর্মান্তিক কাহিনী। আধ পাগলা রবিকে ঠিক করার জন্যে ওর বাবা দাদা মারাং সিংহা আর ওর তান্ত্রিক গুরুর কাছে প্রায় নিয়ে আসতো। তান্ত্রিক গুরুর মাদুলি তাবিজ আর জড়িবুটি ওষুধে প্রথম দিকে কিছু কাজও হয়েছিল, কিন্তু তার দাম চোকাতে গিয়ে তান্ত্রিকের চেনা জানা এক ভিন গায়ের মহাজনের কাছে ওদের জমি বাড়ি সব বন্ধক রাখতে হয়। এক অমাবস্যায় আর তার পরের রাতে ওর বাবা আর দাদা দুজনেই অদ্ভুতভাবে মরে যায়। দুজনেরই গলার নলি কেউ যেন কামড়ে ছিঁড়ে পুরো রক্ত চুষে নিয়েছে। ওদের মুর্দা দেখে মারাং চন্তাই বলে ওদের নাকি দানয় পেয়েছে। মুর্দার সৎকার ঠিকভাবে না হলে পুরো গ্রামের অমঙ্গল। রবির ঘরে তখন থাকার মধ্যে আছে পিতল আর কাঁসার থালা বাসন, বড় পিলসুজ আর একটা দুধের গাই। সৎকারের দেনা চুকাতে মারাং চন্দাই পঞ্চায়েতের সামনেই এসব নিয়ে গেল। কেউ একটা কিছু বলল না। আমাদের খাওয়া দাওয়া তখন শেষ হয়ে গেছিল। লোক এসে এটো বাসন সরিয়ে নিয়ে গেল। বীর সিংয়ের খাস খানসামা এসে স্যালিউট করলো। আমি তাকে বকশিস দিলাম, ভালো খাবার খাইয়েছে এই বলে। বীর সিং তাকে বলল, जल्दी 2 बोतल भेज, साहब का अपना दारू, और मेरे लिए वो स्ट्रॉन्ग वाला नारंगी भेज। নারঙ্গি হলো লেবু পচিয়ে তৈরি করা এখানকার মদ, কিন্তু গলা দিয়ে পার হলেই আগুন জ্বলতে থাকে। নিজের প্রথম গ্লাসের পানীয় পুরোটাই একসাথে গলা দিয়ে পার করার পর বীর সিং ফিরে এলো আগের আলোচনায়।
আর ধীরে ধীরে রবি পাগলার খবর নেওয়ার লোকের সংখ্যা কমে এলো। আমার লোকজন যারা ওর পাশে থাকতো তারা বলতো কি রবি দিনের বেলায় ঘরে ঘুমোতো, রাতের দিকে কেউ দয়া করে দুটো রুটি দিলে খেত। একদম একা বেচারা লোক। আমার লোকেদের বলা ছিল লোকটা যেন না খেয়ে মারা না যায়, তেমন হলে হাভেলিতে নিয়ে আসবি আমার। কিছুদিন পরে কানে এলো কি কেউ রুটি দিলেও নাকি দূর দূর করে তেড়ে যায়। একদিন ওর পড়োশি মাতাল বুধান, এখন যাকে ওর নিজের ভালোর জন্য হাভেলির ফটোকে আটকে রেখেছি আমি, সে একটা খবর আনলো মাঝরাতে রবি পাগলাকে কেউ একজন নাকি নাম ধরে ডেকে তোলে। এরকমটা বেশ অনেকদিন ধরেই হচ্ছে, কিন্তু কে ডাকছে বুধান বা তার বাড়ির লোক কেউ চেষ্টা করেও দেখতে পায়নি। এরপর এক রাতে বুধান দেখে রবি পাগলা ওদের গোয়াল ঘরে ঢুকছে, অথচ আশ্চর্যের কথা ওর বাড়ির সদর আর খিড়কির দরজাতে বড় তালা লাগানো। তার উপর ওর গোয়াল ঘরের চারপাশে 4টে শিকারি কুকুর থাকে, তারা যেমন ঘুমোয় তেমনি কুণ্ডলি পাকিয়ে ঘুমাচ্ছে। দূর থেকে লগি দিয়ে খোঁচাতেও উঠছে না, অথচ অন্য রাতে একটা পাতা পড়বার আওয়াজে ওরা ভু ভু করে ওঠে। এরপর ওরা উঠে গিয়ে গোয়াল ঘরে 5 ব্যাটারির টর্চ জ্বালাতেই যা দেখলো তাতে ওদের গা শিউরে উঠল। দেখলো কি একটা বাছুরের উপর রবি নুয়ে পড়েছে আর তার পিঠের কুঁজ কামড়ে ধরেছে। গোয়াল ঘরে সব গরু বাছুর যেন আচ্ছন্ন হয়ে আছে। দেখলে মনে হবে কুকুরগুলোর মতো এদেরকেও কেউ যেন জাদু ঘুমিয়ে রেখেছে। ওরা রবিকে নাম ধরে ডাকতেই দেখে সে রবি না, পুরো মুখ হাত রক্তে মাখানো, অনেকটা মুলোর মতো দেখতে, তার ধারালো দাঁতগুলো বেরিয়ে এসেছে আর চোখ দুটো জ্বলছে। বুধনের ছেলে মেয়ে দুটো ঘুম ভেঙে উঠে এসেছিল বাপের সাথে। এইসব দেখে তারা অজ্ঞান হয়ে যায়। বুধন রবিকে তার গোয়াল ঘর ছেড়ে বেরিয়ে যেতে বলে, কিন্তু ভূতে পাওয়া লোককে তার কাজে বাধা দিলে সে যেমন বিভৎসভাবে এগিয়ে আসে। রবি গোয়াল ছেড়ে বেরিয়ে তেমনই চিৎকার করতে করতে ওদের দিকে এগিয়ে আসতে থাকে। বুধনের বাচ্চা দুটো অজ্ঞান হয়ে গেছে দেখে সে হামাগুড়ি দিয়ে এগিয়ে যায় তাদের দিকে। রবির মতলব বুঝতে পেরে বুধন আর তার শালা দুজনে দুপাশ থেকে রবির পিঠে আর পায়ে সজোরে লাঠির বাড়ি মারতে থাকে। বুধনের শালা লাঠি আর তার হাতের ওই লাঠির মার খেয়ে অন্য লোক অজ্ঞানী হয়ে যেত, কিন্তু রবির এতে কোনো ফারাক পড়েনি। রবি তখন ওই বাচ্চা দুটোর থেকে বড় জোর বিগত খানেক দূর। ওরা তখন দুজনেই রবির মাথার পিছন লক্ষ্য করে সজোরে বাড়ি মারতে যাবে। এই সময় আর একটা আশ্চর্য ব্যাপার ঘটে যায়। ওদের লাঠি পড়বার আগে কোথা থেকে একটা লোমস হাত এসে নিমেষে রবিকে সরিয়ে নিয়ে যায়। কিন্তু ঘটনার আগে বা পরে ওদের সদর খিড়কির দরজায় হুড়কো আর তালা যেমন লাগানো ছিল তেমনই ছিল। ওদের বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি শুনে ডাকাত পড়েছে ভেবে আমি আর আমার দলবল বন্দুক নিয়ে দৌড়ে যাই। সব শোনার পর রবির জন্য জঙ্গলে সারা রাত খোঁজাখুঁজি করি। ভোর হয়ে আসছিল, চারদিক কুয়াশায় ঢাকা। এবার গ্রামের দিকে যেতে একটা পাহাড়ি পথে নেমে আসছি। আমার আগের ঘোড়াগুলোতে আমার দুজন লোক,
তাদের একজন এক জায়গায় থমকে গিয়ে বলল, হুকুম, একটু আগে দেখুন ও কি হচ্ছে নিচে। আমি বিরক্ত হলাম। ভাবলাম কি কোনো সাজারু টাজারু দেখেছে হয়তো। এই লোকগুলোর এই অবস্থাতেও খালি পেটের চিন্তা। বললাম, আবে এইসব ছোড়, হবেলি চল। তখন ওদের একজন বলল, আরে সরকার, 100-500 মিটার নিচে মারাং বোম্বাই তলা। দেখেন দেখেন হুজুর, ওখানে কি চলছে। এগিয়ে দেখি মারাং তলায় 3টে লোক আমাদের দিকে পিঠ করে পুরো ন্যাংটো হয়ে বসে আছে পাগলা রবি। তার পিঠ থেকে একটু আগে বুধান আর তার সালার লাঠির মারের ফলে তখনও রক্ত ঝরছে। এখান থেকেই বোঝা যাচ্ছে তার গলায় জবা ফুলের মালা পরিয়ে দিয়েছে। রবির বাঁয় আর ডায় মারাং চন্তায় আর বিশাল রুদ্রাক্ষের মালা পরা মারাং চন্তায়ের ওই গুরুদেব, সেই ভীষণ দর্শন কাপালিক। একটা বড় কাঁসার বাটিতে ভর্তি তাজা রক্ত। তান্ত্রিক একটা তাল পাতা পুঁথি থেকে কি সব অং হিং ক্রিং পড়ে যাচ্ছে। চন্তাই শুনে শুনে বলে যাচ্ছে আর মারাং শিলাতে জবা ফুল ছুঁড়ছে। হুকুম, মারাং থানের বাইরে ও পূব দিকে দেখেন। কথা শুনে ওই দিকে তাকিয়ে দেখি এক বিশাল হাড়ি ঘাট পোঁতা হয়েছে। ব্যাপারটা খুব জলদি জলদি করেছে, রাতের মধ্যেই। আমার মনে হলো কি খুব গোপনে এই হাঁড়ি কাঠ রাতারাতি পুঁতেছে নরবলির জন্যই। আমার সামনে যে দুজন সাথী ছিল তারা মারাং বোম্বাইয়ের গোঁড়া ভক্ত। তারা বললে, হুকুম, এই মারাং থানে বিশেষ মানত থাকলে চাল কুমড়ো, শশা, আখ এসব বলি দেওয়া যেতে পারে, লেকিন কোনো প্রকার পশু বলি দেওয়া এ পুরি তরহ সে নিষেধ। আর এই চন্তাই সব ভুলে গিয়ে নিজে পিশাচ সিদ্ধ হওয়ার জন্য নর বলি দিচ্ছে। ও জানে না এতে মারাং বোম্বাই আর কতটা রুষ্ট হবেন, আর এই গ্রাম শুদ্ধ সবার কতটা অকল্যাণ হবে। হুজুর, মায়ের ধান অপবিত্র করবার আগে ওই শয়তান গুরু চেলা দুটোকে উচিত শিক্ষা দিতে আপনার এই 2 চেলাই যথেষ্ট। ভুলে যাস না আমি রাজপুত। অন্যায় যে করছে সে যেই হোক না কেন তার সামনা করতে পিছায় না। চল হামলা বল, ঘিরে ফেল মারাং থানের সামনেটা, তারপর দেখ ওই গুরু চেলা দুটোর কি অবস্থা করে। চল। ওরা দুজন তখন পুজো শেষ করে অচেতন রবিকে টানতে টানতে নিয়ে যাচ্ছিল হাঁড়ি কাঠের দিকে। আমরা মারাং থাং ঘিরে ফেলতেই তান্ত্রিক হেড়ে গলায় আমাদের দিকে চেয়ে বলল, এখন মায়ের পুজো চলছে, তোরা যা যা যা, এখানে দাঁড়িয়ে থাকলে তোদের ঘোর অমঙ্গল হবে, মহাপাপ হবে। আমি ঘোড়া থেকে দড়ির ফাঁস ওর কোমরে গলিয়ে দিলাম। এবার দেখ শয়তান কপালিক কে কারো মঙ্গল করে। আমার বাকি সাথীরাও তখন ঘোড়া থেকে নেমে গুরু চেলা দুজনকে বেশ ভালো করে বেঁধে ফেলেছে। সামনে একটা বড় বালতিতে বেশ কিছুটা জল দেখে আমি সাথীদের বললাম, এই চান করিয়ে দে এদের দুজনকে, তারপর হাঁড়ি কাটে ফেল। আমরা এতগুলো লোক সবাই পিশাচ সিদ্ধ হতে আজ একটাতে কুলোবে না, জোড়ানোরও বলি হবে। চান করা। চন্তাইয়ের মাথায় জল ঢেলে দিতে সে প্রাণ ভয়ে কাঁদতে লাগলো। আমি কিছু করি নাই বটে, আমি কিছু করি নাই বটে, এসব কাপালি করেছে, কাপালি, আমি কিছু করি নাই বটে। এর আগে এরকম কটা নড়ো বলে দিয়েছিস? হ্যাঁ, আর এই বডিগুলো কোথায় দফন করেছিস? ভালো চাস তো দেখা, নইলে এই চাবুক প্রতিবার পিঠে পড়ার সাথে সাথে ডেগি মির্চার পাউডার ছড়িয়ে দেবো।
বল, এক্ষুনি বল। ए शैतान सहजे मानबे ना। अरविंद, तो इस गुरु को संभाल, बलिदान के पहले पेड़ में संभाल के बांध के रख। हम इसको देखते हैं। চলো চলো দেখিয়ে দিচ্ছি বটে, চলো। তান্ত্রিক আমায় বলেছিল পিশাচ সিদ্ধ হতে গেলে 3টো নর বলি দিতে হবে। বলিদানের আগে সে মানুষগুলোর উপরে পিশাচ নামাতে হবে। এর আগে ওই কপালিক এরকম 2টো মানুষ চোখে বলি দিয়েছে। আমাদের চিৎকার শুনে ধীরে ধীরে গ্রামের সব লোক এসে হাজির হলো। মারাং মুম্বাইয়ের তলায় যে অনাচার চলছিল তা আমার লোকেদের মুখে শুনে কপালিক আর তার চেলা মারাং চন্তাইকে তখনই কেরোসিনে চান করিয়ে চরম সাজা দিতে তৈরি হয় তারা। এই গ্রামের লোকদের সামলে রাখা মুশকিল হচ্ছিল। শেষটায় লোকাল পুলিশ, ডিএসপি, ডিএফও সবাই এসে গেল। তাদের যথাযোগ্য শাস্তির আশ্বাস দিয়ে কড়া পাহারায় গ্রেপ্তার করে নিয়ে গেল। আমরা রবিকে তখনই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠালাম। সাক্ষ্য প্রমাণ আর স্বীকারোক্তি থাকায় দুজনেরই যাবজ্জীবন হয়। রবি 1 বছর মেন্টাল হসপিটালে থেকে আবার গ্রামে ফিরে আসে। মারাং চুন্তায় কিছুদিনের মধ্যে নাকি অসুখে ভোগে জেলের মধ্যেই মারা যায়। এখন শোনা যাচ্ছে যে 2 মাস আগে কপালিক জেল থেকে পালিয়েছে। সে আবার এখানে ফিরে আসতে পারে ভেবে আমরা গ্রামের মধ্যে চৌকি লাগাই, জঙ্গলেও সার্চিং লাগাই, কিন্তু কোথাও তার অস্তিত্বের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এত কড়া পাহাড়ের মাঝেও সে যে আমাদের ফাঁকি দিতে পেরেছে তার তো 2টো সবুত পেলাম আজই। 2 দিন আগে রবি রাতে নিরুদ্দেশ হয়ে যায়। ওর পড়োশি বুধন পরিবার নিয়ে একটা বিয়ে বাড়িতে গিয়েছিল পাশের গ্রামে। তাই ও যে গায়েব হয়েছে সেটা বুঝতে বুঝতে পরের রাত লেগে যায়। সাহেব, আপনি প্রথমে ডাউট করছিলেন কি পাগল রবি কি করে পায়থান হয়ে গেল, আর সে মৈনাক পাহাড়েই বা কেন গেল, যেখানে কেউ ছাগল চড়াতেও যায় না। পাইথনটা যে আসলে সত্যিকার পাইথন নয় সেটা আমরা বুঝে যাই যখন কুমির তাকে টেনে নেওয়ার কিছু পরে একটা ধুতি ভেসে ওঠে। ধুতি তো পাইথনের ন্যাশনাল ড্রেস নয়। আর তার কিছুক্ষণ পরে আমাদের গ্রামের নদী ঘাটে কুমিরে খোবলানো রবির বডিটা পাওয়া যায়। ওর পিঠে আমার স্টিলেটোর দাগ দেখে আমরা নিশ্চিত হয়ে যাই কি তান্ত্রিক তার জাদুর খেলা আবার শুরু করেছে। 2 দিন আগে রবি নিজে গায়েব হয়নি। বুধন সপরিবারে বিয়ের নেমন্তন্নে চলে যাওয়ায় ওর ফাঁকা ঘর থেকে কাপালিক আমাকে মারবার মতলবে ওকে গায়েব করে নিয়ে যায়। সাহেব, আপনি খেয়াল করুন, 2 মাস আগে জেল থেকে তান্ত্রিক গায়েব হয়, আর এই 2 মাস আগে মৈনাক পাহাড়ে সার্ভের কাজের জন্য ঢোল পিটিয়ে এখানের সব গায়ে গায়ে নোটিশ জারি হয়। তান্ত্রিকের স্বার্থে সব চাইতে বড় ঘা দিয়েছিলাম আমি। সেই জন্য এবার ওর উদ্দেশ্য ছিল আমাকে খতম করা। ও শুধু লুকিয়ে থেকে এটা খেয়াল রাখে কি সার্ভের কাজের কতদিন পরে আমরা ঢুকেছি আমাদের কাজের জন্য, আর সে অনুযায়ী গোপন জায়গাতে রবিকে লুকিয়ে রেখেছিল। সেখানে ওকে এই সব মোহনের জাদুর জন্য তৈরি করে খালি আমাকে খতম করবে বলে।
বীর সিং, আমি এটা কিছুতেই মানতে পারছি না যে একটা মানুষকে কোনো হঠযোগী তার ইচ্ছে মতো সাপ বা বাঘ বানিয়ে দিতে পারে। তবে গল্পে শুনেছি কামরূপ কামাখ্যায় পিশাচসিদ্ধ তান্ত্রিক সাধুরা মানুষকে ভেড়া বা পায়রা বানিয়ে তাকে বলি দেয়। জি সাহেব, আমিও আসামের মারাঙে আর কামাখ্যায় এক গুরুর হাতে পায়ে ধরে দুবার দেখেছিলাম এইসব মোহনের জাদুর খেল। আর এখন তো আরেকবার আমরা সবাই তাই দেখলাম। আপনার মুখে শুনলাম হিল টপে হঠাৎ বাঘের হামলায় পাণ্ডেজির দেহান্ত হয়েছে। সাহেব, আমি আর আমার লোকজন রোজ ঘুরি জঙ্গলে। এ তল্লাটে বাঘ কেন কোনো আয়নাবি নেই। তবে কোন সা বাঘ এসে পাণ্ডেজিকে মারলো? সাহেব, এটা সবাই জানে কি আপনি রোজ ফিল্ডে এসে নিজের টেন্টে যান না, সোজা চলে যান পাণ্ডেজির ড্রিলিং সাইটে। ওখানে মেশিন থেকে আনা পাথর চেক করে তবে দুজনে একসাথে ফেরেন। হয়তো ও চেয়েছিল আপনাকে মেরে খুব বেশি ভয় ছড়িয়ে দিতে। আপনাকে না পেয়ে পাণ্ডেজিকে মেরেছে। বদলা নেওয়ার জন্য না সাহেব, আমার সারা শরীরে রক্ত এখন ফুটছে। আপনাকে কি বলবো? কিন্তু তুমি দূর থেকে কিছু না দেখেই এত নিশ্চিত হলে কি করে? সাহেব, আমরা যেমন রোজ ডাল ভাত খাই আর কখনো কখনো রেস্তোরাঁতে গিয়ে মটন বিরিয়ানি খাই, বাঘও তেমনি ডেলি হিরেন শুয়ার হিসেবেই খায়। মৌকা পেলে এক আধবার মানুষ খায়। যদি বাঘ নিচের তোরাই থেকে আসতো তবে হিরেনের খাল কিংবা বাঘের চোবলানো কাকলাস আমাদের নজরে পড়তই। আমরা কেউই তা দেখিনি। আর এখন জঙ্গল সার্চ করে সিকিউরিটির লোকেরা ওসব পায়নি। কিন্তু যেটা পেয়েছে সেটা দারুণ। কিরকম? আপনিই তো বললেন সাহেব, সিকিউরিটির লোক জঙ্গলে অসত্য গাছতলায় একজোড়া লাল গেরুয়া বস্ত্র পেয়েছে, রক্ত লেগে থাকা মাটির বড় ভাঁড়, রুদ্রাক্ষর মালা পেয়েছে। এটা ওই কাপালিকের প্রমাণ। আমার লোকেরা বলছে ওই গাছটা ঠিক উল্টো দিকের পাহাড়েই আছে বহু পুরনো ভৈরব মন্দির। এই ভৈরব খুব জাগ্রত। আর হিল টপে যে মারাং বোম্বাই আছে, উনি তাঁর ভৈরব। পাকা চোর যেমন আগে দারোয়ানকে খুশি করে, সেই রকম এই পেশার সিদ্ধ তান্ত্রিক আগে দেবীর ভৈরবকে তাজা রক্ত নিবেদন করে তাকে খুশ করছে। এবার মারাং বোম্বাইকে খুশ করে নিজের মতলব হাসিল করতে চাইছে। তুমি একটা সাফ বাত আমাকে বলো সাহেব, পাণ্ডেজি আমাদের দুজনেরই জিগরি দোস্ত। তুমি এটার বদলা নিতে চাও না? 100 বার চাই। তবে কাল রাতি হবে তান্ত্রিক সাধুর বাঘ হয়ে ভেলকি দেখাবার আখরি খেল। আমি গেম প্ল্যান বানিয়েছি একটা। আমার টিমে হুঁশিয়ার লোক দরকার। তুমি সেই लोग होवे साहब। अब सॉरी, आपको बिना इजाजत तुम बोलने का माफी मांगता साहब। इजाजत है वीर सिंह। পরদিন আমাদের প্ল্যান মাফিক রবির সৎকার অনুষ্ঠানের পর একটু ঢিলেঢালা করে দুপুরের পরেই আমরা 4 জন ঘোড়ায় বেরিয়েছি। তার বেশ কিছু আগে অন্য 4টে ঘোড়ার পিঠে কেরোসিনের 1 কিস্তি আর স্প্রেয়ার মেশিন পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের আগে পিঠে তীর ধনুক নিয়ে বীর সিংয়ের 2 খাস সহচর। বীর সিংয়ের ঘোড়াতে একদিকে ওর লাইসেন্সড ব্যারেটো গান আর অন্যদিকে একটা লম্বা মশাল, কেরোসিন ট্যাঙ্ক আর স্প্রেয়ার। আমাদের 4 জনের পরনেই এসপি সাহেবের দেওয়া বুলেট প্রুফ ভেস্ট আর মাথায় হেলমেট। আমাদের প্রত্যেকের কাছেই যোগাযোগের জন্য রয়েছে ওয়াকি টকি। আগের টিম রওনা হওয়ার আগে
বীর সিং ওদের কানে চুপি চুপি মনে করিয়ে দিয়েছে যে পুরানা পানির ঝর্ণার সেতুর 1 কিলোমিটার আগেই ওরা কাজ শুরু করবে। আমাদের যাত্রা শুরু করবার আধ ঘন্টা আগেই এক অ্যাডভান্স টিম পুরানা পানির ঝর্ণার ঝোপগুলোতে কেরোসিন স্প্রে করে। জায়গায় জায়গায় বাঘের জন্য গোমাংসের টোপ ছড়িয়ে তাদের কাজ শেষ করেছে। বীর সিং তাদেরকে এগিয়ে গিয়ে পাহাড়ি ঝর্ণার ব্রিজ পার হয়ে একটা খোলা জায়গায় অপেক্ষা করতে বলল। সন্ধ্যা নেমে এসেছে। আমরা 4 জন পুরানা পানির ঝর্ণার সেতুর কাছে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছি। বীর সিং বেশ একটা উঁচু আওয়াজে হিন্দি গান গাইছে। शिकार खुदिया शिकार हो गया, ये क्या सितम हुआ, ये क्या जुल्म हुआ, ये क्या गजब हुआ, ये कैसे कब हुआ, न जानू मैं न जाने वो। এই গান আসলে তার একটা ট্রুপ। বীর সিং এর গানের সাথে সাথে তার সাথীদের চোখও যেন আধারে জ্বলছিল। তার প্রমাণ একটু পরেই পেলাম। বীর সিংয়ের তৃতীয় গান চলছে। হঠাৎ বীর সিংয়ের থেকে 10-20 কদম বাঁ দিকে থাকা ঘোড়াটা হালকা চিহি আওয়াজ করল। আগের 2 সহচরী খুব চাপা গলায় হুকুম বলতেই বীর সিং ইশারা করল হামলার। আমার দিকে তাকাবার আগেই আমি তৈরি। এক লহমায় দুদিকের ঝোপগুলোতে কেরোসিন জেট স্প্রে করে দিয়েছি। আমি শেষ করতে না করতেই দেখি 2 ধনুর্ধর অগ্নিবাণ ছেড়ে চলেছে একের পর এক। অগ্নিবাণ হচ্ছে তীরের শলাকার সাথে ডিজেল ভেজা কাপড় লাগানো থাকে। পরের পর অগ্নিবাণ চারিদিকে ছুঁড়ে কেরোসিন সিক্ত ঝোপে ওরা খুব কুশলতার সঙ্গে বড় আগুনের বৃত্ত তৈরি করে ফেলল। আগুন পেছনের দিকে ধরিয়ে সেদিকে পালানোর রাস্তা বন্ধ করে। এবার সামনের দিকেও আগুন লাগিয়ে দেওয়া হয়। বাঘ এবার আর লুকিয়ে থাকতে পারল না। আগুনের বৃত্ত থেকে বেরিয়ে আসার জন্য বাঘ লাফিয়ে ঝাঁপ দেবার সাথে সাথে আমিও স্প্রেয়ার চালিয়ে দিলাম নির্ভুল লক্ষ্যে। বীর সিং তার জ্বলন্ত লম্বা মশাল সেই দিকে ছুঁড়ে দিতেই বাঘের সারা গায়ে আগুন লেগে গেল। বেচারা ডান দিকের ঝোপে ঝাঁপ দিল পালাবার জন্য। সেই ঝোপেও কেরোসিন স্প্রে করাই ছিল, সেখানেও আগুন লেগে গেল দপ করে। সমস্ত ব্যাপারটা ঘটতে 1 মিনিটেরও কম সময় লাগলো। কিন্তু আমরা এবার শিহরিত হয়ে দেখলাম বাঘের জায়গায় স্পষ্ট একটা শ্যামবর্ণের লম্বা মানুষ। তার পেছনে আগুন লেগে গেছে। আগুনের আলোতে তার মুখ দেখা যাচ্ছে। সে পুরানা পানির ঢালে গড়িয়ে জলে ডুবার উদ্দেশ্যে একবার গড়াতেই সেখানে শুকনো পাতাতে আগুন লেগে তার সারা শরীরে আগুন লেগে গেল। বড় ঝোপে আটকে গিয়ে জলে পড়বার তার শেষ চেষ্টাও বিফল হয়ে গেল। কত শিশুর প্রাণ নিয়েছে এই পিশাচ। কাল আমার বন্ধুর জান নিয়েছিস। আজ রাতে তোর খেল শেষ করব বলে মারাং বোম্বাইয়ের কাছে শপথ নিয়েছিলাম। মায়ের দয়ায় সেই শপথ পুরো করলাম। চলো সাথীরা, ওর বডিতে পানি দিয়ে আগ বুঝাই। তারপর কাল পুলিশ জেল পালানো কয়েদিদের যা ক্রিয়াকারণ করার করবে। ক্যাম্পে ফিরে এলাম বটে, কিন্তু পাণ্ডেজি ছাড়া এই ক্যাম্প এখন আমার কাছে অসহনীয়। আমার কর্মজীবন শুরু হয়েছিল লোহাপাহাড় হিলটপ ড্রিলিং ক্যাম্পে। আমি হিলটপে আছি এই খবর পেয়ে ড্রিলিং ফোরম্যান পাণ্ডেজি তার তাঁবুর পাশেই আমার থাকার টেন্ট তৈরি করে রেখেছিলেন। পাণ্ডেজির শোচনীয় মৃত্যুর পর প্রথম 3 দিন আমি নই, পুরো ক্যাম্পের কেউই কোনো কাজে বেরোয়নি। চতুর্থ দিনে জোড়া ঝর্ণায় স্নান সেরে টেন্টে ফিরে যাচ্ছি। এমন সময় ক্যাম্প ইনচার্জ নায়ার সাহেবের আর্দালি জুরম হন্তদন্ত হয়ে আমার টেন্টের কাছে এসে আমাকে না পেয়ে ফিরেই যাচ্ছিল। আমি ডাক দিলে বলে নায়ার স্যার ওনার টেন্টে আমাকে নাস্তা করতে বলেছেন। ক্যাপ্টেন প্রতাপও ওখানেই নাকি আছেন। কয়েক বছর আগে দুর্গম ত্রিচুর পাহাড়ে মূল্যবান ধাতুর খনিজের সম্ভাব্য উপস্থিতি নিয়ে সেখানে অনুসন্ধানে যাবার জন্য আর্থিক সহমতি চেয়ে একটা রিপোর্ট দিয়েছিলাম। আজ সকালে সে আর্জেন্ট রেডিও মেসেজ এসেছে। ত্রিচুর পাহাড়ের অনুসন্ধান এখনই শুরু করতে হবে। পাহাড়তলি থেকে চূড়োর একটু নিচ পর্যন্ত ঘন জঙ্গলে ঢাকা 3টে চূড়ো, আর প্রতিটাতে বিশাল দস্তা আর রূপোর ভাণ্ডার নিয়ে
এই ত্রিচুর পাহাড় শ্রেণী কয়েক মিলিয়ন বছরেরও বেশি সময় দাঁড়িয়ে আছে। অতি দুর্গম এই পাহাড়, আর এই পাহাড়তলির ঘন জঙ্গলে কিংকোবরা, বুনো কুকুর, ভাল্লুক এসব হিংস্র প্রাণীর বাস। এই পাহাড়ের খনিজ ভাণ্ডারের আনুমানিক বিস্তৃতি আর নিকটবর্তী এলাকায় খনিজের সম্ভাব্য অস্তিত্ব খোঁজবার দুঃসাহসিক অভিযানে বেরোবার আগের রাতে মেন অফিস স্ট্যান্ডে ক্যাম্প ইনচার্জ নায়ার স্যার আর প্রকল্প নিরাপত্তা প্রধান ক্যাপ্টেন প্রতাপের সাথে ব্রিফিং মিটিং তখন শেষের দিকে। বিরাট ম্যাপ টেবিলে পাহাড় আর পাহাড়তলির ঘন জঙ্গলের এলাকাগুলো, আমার রোজকার কাজের জায়গাগুলো ক্যাপ্টেন আরেকবার দেখিয়ে দিতে দিতে বললেন, আমার উদ্বেগ এই ঘাসবনটা নিয়ে। ত্রিচুর পাহাড়তলির একদম নিচে পুরো উপত্যকাকে দুভাগে চিরে সমতলের দিকে এগিয়ে গেছে পাহাড়ি নদী রুংলি। রুংলির পশ্চিম তটে আছে বিশাল অরণ্য, আর সেই অরণ্যের শেষ দিকে আছে ভারত নেপাল সীমান্ত। পূর্ব তট থেকে শুরু হয়েছে লম্বায় চওড়ায় বেশ অনেকটা জায়গা জুড়ে মানুষ প্রমাণ উঁচু ঘাসবন। ক্যাপ্টেন বললেন, রোজ কাজ শেষ করার পর তোমাকে এই বিপদসংকুল এলাকাটা পার হয়ে বেস ক্যাম্প পাহাড়গাঁওতে ফিরে আসতে হবে। বিকেল হলেই নদীতে মাছ শিকারি আর পিপাসার্থ এই দুই রকম প্রাণীরাই আসে, আর যাবার পথে এই ঘাসবনটায় কিছুটা সময় কাটায়। হিংস্র বন কুকুরের পাল, ভাল্লুক, বাগরোল ছাড়াও আকাশপথে ধেয়ে ছো মেরে নিচে নেমে আসা ভয়ঙ্কর ধরনের আক্রমণকারী হিংস্র সোনালি ঈগল, এরা সবাই আছে। এরা ভয় পেয়ে তোমাদের বা তোমাদের ঘোড়াগুলোকে আক্রমণ করতে পারে, আর একটু অসাবধান হলেই বিশেষ করে সোনালি ঈগল চোখ বা হাতের মাংস খুবলে নিয়ে যেতে পারে। কাজেই বিকেলের অনেক আগেই এই ঘাসবন পেরিয়ে যেও। ডিএফও সাহকে বদৌলত পাহাড় গাঁওয়ের সরপঞ্চের ছেলে অর্জুন সিং তার 4 সঙ্গী সমেত তোমার গাইড হবে। और एक ज़रूरी बात, তুমি এবং ওরা সবাই घोड़े पे सवार होके ही काम करबे, क्योंकि इस जंगल के सभी किंग कोबरा एकमात्र घोड़ार पायर आवाज के ही भय पाए। रोजाना का काम जैसा भी हो ঠিক দুপুর 2টোর পর কাম শেষ করে পাহাড় গাঁওয়ের পথে ধরবে, ঠিক আছে? অর্জুনকেও তাই বলা আছে। আর কোনো ইমার্জেন্সি হলে হটলাইন ফ্রিকোয়েন্সি VHF 802-তে जल्द से जल्द खबर भेजना। घोड़ा चलाना और वो क्या कहते हैं, हाँ কৌশলে ক্যাপ্টেনের পরেই তুমি। আমরা বাকিরা এখন প্রাণ বাঁচানোর দায়ে সবে শিক্ষানবিশ হয়েছি। এই জোখিম ভরা কাম করতে তুমি নিজে থেকে এগিয়ে এসেছো এবং তোমার চাইতে যোগ্য ব্যক্তি আর কেউ নেই এখানে। আমাদের দুজনের শুভেচ্ছা তোমার সাথে রইল। ওদের কাছ থেকে বিদায় নিয়ে টেন্ট থেকে বেরিয়ে আসবার জন্য এগিয়ে যেতেই ক্যাপ্টেন বললেন, একটা খবর আজ সকালেই আমার কানে এসেছে, তোমার জেনে রাখাটা ভালো। এই ঘাসবন পেরিয়ে আসবার সময় পাহাড়গাঁওয়ের গ্রামের অনেকেরই চোখে পড়েছে যে কোনো কোনো জায়গাতে পাখি, বিশেষ করে বন মুরগি, এছাড়া বন বেড়াল আর ভাল্লুকের বাচ্চা মরে পড়ে আছে। লোম আর চামড়া ছাড়ানো মৃতদেহের রক্তশূন্য ফ্যাকাশে শরীরের গলাতে গভীর ক্ষত রয়েছে। আদিবাসীদের মতে এবং আমারও দীর্ঘ অরণ্য জীবনের মিলিটারি পোস্টিংয়ের অভিজ্ঞতা বলে যে এইভাবে শিকারের চামড়া ছাড়িয়ে নিয়ে শুধু রক্তপান করে বনের হিংস্র শিকারী পশুরা কখনো ছেড়ে দেয় না। তারা যদিও বা এমনটা করে, তবে নিহত শিকারকে পরে আহারের জন্য খুব গোপন জায়গায় লুকিয়ে রাখে। तुमको ये सब बताने का मकसद এইটাই যে তোমার মধ্যে অ্যাডভেঞ্চার করার যে वो क्या कहते हैं बंगाली में প্রবণতা, ও প্রবণতা আমরা লক্ষ্য করেছি, তাতে থোড়া লাগাম দিও। অর্জুন বা তার সাথীরা সবাই সহজাত শিকারী। তীর ধনুক দিয়ে অর্জুন উড়ন্ত বা স্থির যে কোনো লক্ষ্যবস্তুকে একেবারে নির্ভুল নিশানায় ঘায়েল করতে পারে। এটা ডিএফও সাহেবও আমাকে বলেছেন।
অরণ্যে কাজের সময় শুরু হয় সূর্য ঠিকঠাক উঠে পড়ার আগেই। তারও আগে তাদের গ্রাম পাহাড়গাঁও থেকে অর্জুন সিং এবং তার 4 সাথী বেরিয়ে পড়েছিল আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। তাদের পেশিবহুল মজবুত শরীরের কাঁধে মোটা দড়িদড়া ছাড়াও কাঁধে তীর ধনুক আর হাতে বেশ ধারালো টাঙ্কিও আছে। অর্জুন সিংয়ের পরনে মিলিটারি উর্দি আর পায়ে হাঁটুর নিচ অবধি লম্বা জঙ্গল বুট। তার সঙ্গীরা এখানকার আদিবাসীদের মতো মিশকালো রঙের হলেও অর্জুন বেশ গৌরবর্ণ, প্রায় 6 ফুট লম্বা, নাক টিকালো। ওর চুলও অন্যদের মতো কোঁকড়ানো নয়, বেশ নজরকাড়া সুপুরুষ চেহারা। অর্জুন বাকি আদিবাসীদের থেকে কি করে আলাদা হলো সেটা অবশ্য পরে জানলাম। আমাদের সবারই পিঠে জঙ্গলবাসের আবশ্যক জিনিসপত্রে ভরা বেশ বড় হ্যাভারস্যাক। এছাড়াও সবার ঘোড়ার পিঠে ভাগ করে দেওয়া হয়েছে রেশন, জাপানি আমব্রেলা টেন্ট আর হ্যামক। অত ভোরে বেরিয়েও ত্রিচুর পাহাড়ের চূড়োর কাছাকাছি আসতে আমাদের প্রায় 10টা বেজেই গেল। ঘোড়া চলবার রাস্তা বানাবার জন্য উঁচু গাছের আড়ালে শিকারের জন্য অপেক্ষা করতে থাকা সাক্ষাৎ যমদূতের হাত থেকে বাঁচবার কারণে পাহাড়তলির ঘন জঙ্গলের কিছুটা অংশ সাফ করে বেশ ধীর গতিতেই আমাদের চলতে হচ্ছিল। জঙ্গল সবেমাত্র শেষ করে পাহাড়ের রাস্তায় এগোতে যাব, হঠাৎ কানে এলো আমাদের সঙ্গে থাকা গাইডদের নেতা অর্জুন কান ফাটা চিৎকার করে বলছে, সব আপনার সামনে দুশ্মন। ঘোড়াকে সামলে নিতে নিতেই আন্দাজ করতে পারলাম আমাদের কাঁধের বেশ কিছুটা উপর দিয়ে একটা ছুরির মতো কিছু দ্রুত বেগে বেরিয়ে গেল। সেটা আমার সামনের একটা ডালে কিছু একটাকে আঘাত করতেই রক্তের ফোয়ারার সাথে সাথে লাফিয়ে পড়ল একটা মাঝারি আকারের পাইথন। শুনেছিলাম পুরো এলাকায় তীর ছুঁড়ে শিকার করবার সেরা শিকারী অর্জুন, সেটা এবার চাক্ষুষ দেখলাম। ঘটনার আকস্মিকতায় ঘোড়া থেকে আমরা সবাই নেমে পড়লাম। আকাশের দিকে হাত তুলে অর্জুনের এক সাথী দৌড়ে এসে ফিসফিসিয়ে বলে, आसमान पर देखो साहब, सफाई वाला के झुंड आ रही है। ফাইটার প্লেনের মতো 3টে ঈগল আকাশপথ থেকে নেমে এলো। ঠোঁটে আর নখে মৃত পাইথনকে 3 টুকরো করে আকাশপথে ফিরে যাচ্ছিল। ঠিক সেই সময় কোথা থেকে একটা প্রকাণ্ড কালো পাখি গোলার মতো এসে সামনের ঈগলকে নিজের চঞ্চু দিয়ে সজোরে এক ঝাপটা মারল। অতর্কিত এই আক্রমণ সামলাতে না পেরে ঈগলটা দূরে কোথাও ছিটকে পড়ল। বাকি 2টো ঈগল এই অতর্কিত আক্রমণে হকচকিয়ে গেল। সেই সুযোগে কালো পাখিটা মৃত পাইথনের শরীর থেকে একটা বড় অংশ তার কাছ থেকে অনায়াসে ছিনিয়ে নিয়ে দিক চক্রবালে হারিয়ে গেল। প্রকাণ্ড কালো পাখিটার রোমাঞ্চকর হামলা দেখতে গাইড দলের সবাই নিজের ভাষায় উত্তেজিত কণ্ঠে বলে উঠল, चमगादड़, राज चमगादड़। এই ভয়ঙ্কর দর্শন কালো পাখিটাকে ওরা বাদুর বলছে। কিন্তু বাদুর এত বড় আর ভয়ঙ্কর দর্শন হয় না। কিন্তু রাজ চমগাদড় মানে কি? মাংসাশী শিকারী প্রকাণ্ড সাইজের ভয়ঙ্কর দর্শন বাদুর? সে তো গল্পে শুনেছি, বাস্তবে তার অস্তিত্ব আছে নাকি? অর্জুনকে জিজ্ঞাসা করলাম, কিন্তু সে উত্তরটা এড়িয়ে গিয়ে আমায় বলল, এখন ঘাসবন পার হয়ে পাহাড় গাঁয়ে ফিরে যাওয়া ঠিক হবে না। সামনের ওই ত্রিচূড় পাহাড়ে সামান নিয়ে উঠলেই দুর্বা ঘাসে ভরা বিশাল একটা মাঠ আছে, যা ঘোড়ারা খুব পছন্দ করে। এ মাঠের পাহাড়ি ঢালের দিকে লম্বা লম্বা গাছগুলোর যে কোনো একটায় হেমক টাঙিয়ে আজকের মতো রাত্রিবাস করতে হবে। পাহাড় চূড়োর দিকে এক কোণে একটা ছোট ঝর্ণার ঠান্ডা জলে আমি আর অর্জুন স্নান সেরে গাছের তলায় একটু জিরিয়ে নিচ্ছিলাম। আমাদের কাছ থেকে সামান্য দূরেই চারপাশে হাসনুহানার ঝাড়ে ঘেরা শ্বেত পাথরে বাঁধানো সমাধি নজরে এলো। অর্জুন বলল, ये समाधि तिब्बती तांत्रिक साधक त्रिचूड़ी बाबार আছে। ওনার প্রিয় শিষ্য আমার বড় বাবা অর্থাৎ জেঠা তার পাশের সমাধিতে শুয়ে আছেন। ত্রিচূড়ি বাবার মৃত্যুটা বেশ রহস্যজনক। এক শনিবারের অমাবস্যার রাতের পরদিন ভক্তরা প্রসাদ আনতে গিয়ে দেখে গুরুজি তার পঞ্চমুণ্ডির আসন থেকে অনেক দূরে একটা
অসত্য গাছের তলায় পড়ে আছেন। বিস্ফারিত চোখ দুটো দেখে মনে হয় মরার আগে খুব ভয় পেয়েছিলেন। ফ্যাকাশে শরীর, কি যেন সব রক্ত চুষে খেয়ে নিয়েছে, এক ফোঁটা রক্ত ছাড়েনি। এক ভৈরবী তার সাধন সঙ্গিনী হয়ে সর্বদা তার সাথেই থাকতেন, তিনিও সেই থেকে নিরুদ্দেশ হয়ে গেলেন। त्रिचूड़ी बाबा रहस्यजनक मृत्यु असल में इस भैरवी की कोनो चक्रांत होते पारे एटाई অনেকে বলতে লাগলেন। বড়ে পাপা এসব কোথায় না গিয়ে আসত গাছ তলায় গুরুজির মৃতদেহের अंतिम सत्कार করে সেখানে সমাধি বানিয়ে দিলেন। কিন্তু এরপরে বড়ে পাপার জীবনে একের পর এক ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে লাগলো। শেষটাতে এমন এক ঘটনা ঘটল যে তার দরুন গ্রামের সব চাইতে অভ্যস্তাপূর্ণ আর ক্ষমতাশালী পরিবারের আমরা সবাই পুরা গ্রামের লোকেদের কাছে খুব সন্দেহভাজন আর হেয় প্রতিপন্ন হয়ে গেলাম। ঝলসানো মেটে আলু আর বনমুরগির রোস্ট দিয়ে রাতের খাবার খেয়ে গাছের মগডালে বাঁধা হ্যামকে চড়ে দেখি আমার পাশের হ্যামকে অর্জুন শান্তারার একটা বোতল শেষ করে বেশ মুডে আছে। জিজ্ঞেস করি, অর্জুন, তোমার বড় পাপা কি এমন করলেন যে পুরো পরিবার বদনাম হয়ে গেল? সবই বড় পাপার সাথে খতরনাক তকদিরের খেল। কেন, কি হয়েছিল তার? ফরেস্ট টিম্বার বিজনেসে কি বিরাট লস হয়েছিল? না সাহেব, বিজনেসে কিছু বিগড়োয়নি। ত্রিচুড়ি বাবার মৃত্যুর 1 মাসের মধ্যে হঠাৎ আকাশ থেকে বিজলি গিরে বড়ে চাচি মারা গেলেন। কিছুদিন পরে বেখেয়ালে বন্দুক সাফ করতে গিয়ে বড়ে পাপা একমাত্র পুত্র সন্তান একদম স্পট ডেট হয়ে গেল। পরপর এতগুলো মহাশোকের ধাক্কাতে পুরা মানুষটাই বদলে গেল। সমস্ত বিজনেস আমার বাবা আর কাকার হাতে ছেড়ে দিয়ে জঙ্গলে তার প্রিয় ব্ল্যাক মোস্টাং ঘোড়া ব্ল্যাকির পিঠে সারাদিন ঘুরে ঘুরে বিকেলের দিকে বাড়ি ফিরতেন। স্নান সেরে কিছু নাস্তা না করে নিজের ঘরের দরজা বন্ধ করে দিতেন। ওনার খাস খিদমতগার ডিংলু ঘর থেকে অনেক দূরে বসে থাকতো। রাত বাড়লে ডিংলুরও সেখানে থেকে চলে যাওয়ার কড়া হুকুম ছিল। সেই সময় বড়ে পাপা রাতের খাবার প্রায়ই খেতেন না। মা কাকিমার মারফত খবরটা বাবা কাকার কানে এলেও বড়ে পাপাকে কিছু বলবার হিম্মত ওনাদের ছিল না। একদিন সুবহ বড়ে পাপা বেরিয়ে যাওয়ার পরে বাবা আর কাকা গোদাম ঘরের নিচে যে গুম ঘর আছে ডিংলুকে সেখানে টানতে টানতে নিয়ে গেলেন। বিস্তর ধমক ধামক আর কিঞ্চিত উত্তম মধ্যম দেওয়ার পরে সে বেশ কিছু গোপন কথা যা বললে তা শুনে দুজনেরই চক্ষু চড়ো কাজ হয়ে গেল। অবশ্য মারের পর সে সুড়ির দোকানে গিয়ে বন্ধুদের কাছেও সে কথা বলে দেয়, যেটা আমরাও এর ওর মাধ্যমে জেনে যাই। কি সেই কথা? রহস্যজনকভাবে মারা যাওয়ার আগের দিন তিব্বতী তান্ত্রিক গুরু ত্রিচুড়ি বাবা তার ভৈরবীর সঙ্গে শেষবারের মতো বড়ে পাপার খাস কামরায় এসেছিলেন। ডিংলো উঁকি দিয়ে দেখেছিল যে উনি লাল সালুতে মোড়া দুখানি পুঁথি বড়ে পাপাকে গচ্ছিত রাখতে দিচ্ছেন আর ভৈরবী বলছেন, এই বুদ্ধির শেষ কয়েক পাতায় যে আছে তাতে মৃত আপনজন ভি সাড়া দিবে, কিন্তু শ্লোকগুলো মৈথুনাচার আসনের রত হয়ে একটি নির্দিষ্ট সুরে উচ্চারণ করে যেতে হবে। ইয়াদ রাখনা, আসনে বসে মৈথুনরত অবস্থায় যদি অসংযমী হও বা বিশুরু হবার মতো গলতি করো তবে কিন্তু পাপ আত্মারা চলে আসবে আর তারা
চাইলে তোমাকে কিছু সময়ের জন্য ইনসান থেকে জানোয়ার ভি করে দিতে পারে। তোমাকে শ্লোকের সুরটা গেয়ে শুনিয়ে দিচ্ছি, পরে তোমাকে এটা মৈথুনাসরের সাথে অভ্যাস ভি করিয়ে দেব, ঠিক হ্যাঁ? ডিংলু এই কথাগুলোর অর্থ তখন আন্দাজ করলেও পরে বড় মর্মান্তিকভাবে বুঝেছিল আর দেখেও ছিল। অর্জুন কিছু একটা দেখতে পেয়ে তার বলা থামিয়ে আমাকে গাছের দিকে তাকাতে ইশারা করলো। চোখ ফেরাতেই দেখি শ্বেত পাথরের সমাধি থেকে আলখাল্লা পড়া একটা কালো ছায়া, তার বীভৎস হিংস্র মুখ আর হাতে পায়ে বড় বড় নখ নিয়ে এগিয়ে আসছে আমাদের দিকেই। এবারে স্পষ্ট দেখলাম এটা সকালের দেখা সেই বিকট দর্শন কুচকুচে কালো পাখিটা। সে মুখ হাঁ করে তার বিশাল ডানা দুটো ঝাপটাতে ঝাপটাতে আমাদের কান ঘেঁষে উড়ে গেল আকাশ দিয়ে। এতক্ষণে আমাদের মনে পড়ল সেই সমাধিতেই তো অর্জুনের বড় পাপা শুয়ে আছেন। দূরের গাছের হ্যামক থেকে ওয়াকিটকিতে মাসা বলল, হুকুম, মনে হচ্ছে বড় হুজুর এসেছেন। बेवकूफ बड़े पापा 6 महीने आगे मारा गेছেন। मंगलू बात करते बोल। ओवर। मंगलू ऑनलाइन हुजूर। हुजूर, मामूली रात जंगलदार হলে আপনার নিন ভাঙাতাম না। আমরা জঙ্গলে পাওয়া কালার কাঁধি আর পেয়ারা আমাদের সামনের গাছটাতে ঝুলিয়ে রেখেছিলাম। বাদুরটা তার কাছে এসে একটু শুকে চলে গেল। কাল সকালে লাগবে বলে গাছের নিচে রাখা মুরগির ঝাঁকা থেকে একটা মুরগা বাইরে রেখেছিলাম। হুজুর, আমরা সবাই দেখলাম যে রাজ বাদুরটা জমিনে নামলো। ওভার। अर्जुन ऑनलाइन, आगे की হলো সেটা বল। বোবা হয়ে গেলি নাকি? ওভার। হুজুর, টর্চের আলো জেলে দেখি মুরগার উপর হামলে পড়লো রাজ জঙ্গাদারটা। পলকের ভিতর ওর গলাটার কাছে নিজের ঠোঁট বিধিয়ে মুরগাটার খুন পিয়ে কয়েক সেকেন্ডের ভিতর উড়ে গেল। খুনে লতপাত মুরগাটা কিছুক্ষণ ছটপটিয়ে নিতিয়ে গেল। मंगलू তোরা এইসব দেখেও এখনো হেমকে শুয়ে আছিস? লাহা গাঁওয়ে বাড়িতে বাড়িতে ঘোড়াগুলোর কি হাল হয়েছিল ভুলে গেলি? আমাদের ঘোড়াগুলো কোথায় বেঁধেছিস? গাছ থেকে নেমে এখনই দৌড়া তাদের কাছে। আমি আসছি। ওভার। আমাকে হ্যামক থেকে নামতে দেখে অর্জুন বলে, সরকার, আপনিও আসছেন? আমিও তো এই টিমে আছি। অর্জুন আমার গলায় বাইনাকুলার ঝুলতে দেখে বলল, সাহাব, আপনি একদম আমাকে সাটিয়ে আসুন। আপনার নাইট ভিশনে মাঝে মাঝে আসমানের দিকে লক্ষ্য রাখবেন। রক্তচোষা বাদুরটা দেখতে পেলে আমাকে ইশারা করতে দেরি করবেন না। বারবার নাইট ভিশনে আকাশের দিকে চোখ রেখেছিলাম, কিন্তু সেই কালো বিশাল পাখিটা আর দেখা গেল না। ঘোড়াগুলোও যেখানে বাঁধা ছিল তারা সবাই সেখানে অক্ষত আছে। অনেকক্ষণ বৃথা টহল দেবার পর আমরা যে যার হ্যামকে ফিরে এলাম। অর্জুনকে বললাম, আমার আর ঘুম আসবে বলে মনে হয় না। আমারও সেই হাল সরকার। সাহাব, আপনি কি দেখেছেন যে আলখাল্লা পোড়া একটা কালো ছায়া সমাধি থেকে আকাশে উঠে আসার পরে এই রক্তচোষা বাদুরটাকে আমরা দেখলাম? হুজুর, এই সমাধিটা কার আপনার স্মরণে আছে কি? হ্যাঁ অর্জুন, ওই সমাধি তোমার বড় পাপার। আজ সন্ধ্যেতেই তুমি আমাকে দেখিয়ে দিয়েছ। কিন্তু আমার তো মনে হচ্ছে সমাধি থেকে এখন বেরিয়ে আসা ওই কালো ছায়াটা আসলে এই বাদুরটা। সেটাও তুমি আমাকে দেখিয়েছ। সাহেব, আমরা দুজনে যখন একই জিনিস দেখেছি তখন গলতি কিছু হয়নি। ইয়াদ রাখবেন সাহেব, একটু আগে দেখা বড়ে পাপার সমাধি থেকে বেরিয়ে আসা এই কালো ছায়ার কথা, তাহলে বড়ে পাপার কাহিনীটা বুঝতে পারবেন। একটা ছোট শান্তারের বোতল খুলতে খুলতে ওর বড়ে পাপাকে ভৈরবী কি বলেছিল সেই কথায় ফিরে গেল অর্জুন। বড়ে পাপার কিন্তু গান বাজনায় ভালো দখল ছিল। ভৈরবীর কাছ থেকে একবার শুনে নিয়ে সুরটা তুলে নিতে ওনার কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলেও মধ্যরাতে চারপাশে নিদালি ছড়িয়ে গ্রাম শুদ্ধ সবার অগোচরে
বড়ে পাপার খাস কামরায় ভৈরবী আসতেন। হয়তো मैथुनाचार आसने ठीक सूर्य मंत्र पाठे बड़े पापा के सहायता करते उनी आसतेन। এটা ভেবেই ডিংলু চুপ থাকতো, কিন্তু ধীরে ধীরে ব্যাপারটা যে শুধু মন্ত্র উচ্চারণ নয় আরো কিছু, সেটা তার সন্দেহ হয়। ত্রিচুড়ি বাবার থেকে ডিংলু একটা মহাকবচ জোগাড় করেছিল। সেই কবচের শক্তিতে এই নিদালির প্রভাব তার উপর খাটেনি। রাত পাহাড় টহল দেবার সময় বড়ে পাপার খাস কামরা থেকে নারী পুরুষের মিলিত কণ্ঠে সুরেলা মন্ত্র আর মাঝে মাঝে চিৎকারের আওয়াজ তার কানে আসতে লাগলো। মনিবের গোপন ব্যাপার দেখা উচিত নয় জেনেও চেষ্টায় সে আর নিজেকে সামলাতে পারেনি। খাস কামরায় ঘুলঘুলির বড় ফাঁক অবধি মই লাগিয়ে বিপরীত আসনে সঙ্গমরত ভৈরবী আর বড়ে পাপাকে সে দেখতে পায়। সুরেলা মন্ত্রের আওয়াজ আর থেকে থেকে চিৎকারের আওয়াজের সাথে মৈথুনাচার দেখবার নেশায় সে এতটাই বুঁদ হয়ে যায় যে এরপর থেকে সেটা তার নিত্য নেশায় পরিণত হয়। মালিকের সঙ্গে ভৈরবীর এই গোপন দৃশ্যের কথা নেশার ঘরে ডিংলু তার বন্ধুদের কাউকে কাউকে বলে দেয়। এরকম একটা ব্যাপার গ্রামের সর্বত্র সবিস্তারে আলোচনা হওয়ায় সেটা আমার কানে আসে। ধীরে ধীরে পুরো ব্যাপারটা জানাজানি হয়ে যাবার দরুন অঞ্চল প্রধান বড়ে পাপা লোকলজ্জা আর সপরিবারে এক ঘরে হওয়ার হুমকি পেয়ে নিজের খাস কামরা থেকে বেরোতেনি না। বাবা আর বাহুবলী ছোট কাকা ভৈরবীকে এলাকা ছাড়া করে কোথাও একটা গায়েব করে দিতে পেরেছিলেন, কিন্তু বড়ে পাপা মৃত চাচি বা নিজের পুত্রের সাথে যোগাযোগের চেষ্টা ছাড়তে পারলেন না। ভৈরবীর সাহচর্য ছাড়াই নিশুতি মধ্যরাতে সুরেলা কণ্ঠে একাই মন্ত্রপাঠ চালিয়ে যেতেন। বড়ে পাপার এই নৈশতন্ত্রাচারের পুরা রিপোর্ট রোজ ভোরবেলা বাবাকে জানিয়ে তবে ডিংলু ঘর যেত। এভাবে বেশ কয়েকটা রাত কাটবার পর এক রাতে বড় বাবার ঘর থেকে একটা বিভৎস আট্টহাসি শুনে ওর ঘুম ভেঙে যায়। ডিংলু লাঠি হাতে ওনার ঘরে এসে দেখে ঘর ধুঁয়োতে ভর্তি আর একটা পোটকা গন্ধ আসছে। হঠাৎ সে দেখে যে ঘর থেকে একটা নেকড়ে লাফ দিয়ে বেরিয়ে গেল আর তার সাথে ঘরে থাকা ধুঁয়োটাও। বড়ে বাবা ঘরের কোথাও নেই। তান্ত্রিক বাবা যে পুঁথিটা রাখতে দিয়েছিলেন সেটার শেষ পাতাটা খোলা আছে। পুরা ঘরে জায়গায় জায়গায় অনেক লোম পড়ে আছে। ডিংলু আর দের না করে বাবা আর কাকাকে ঘুম থেকে তুলিয়ে বড়ে পাপার ঘরে নিয়ে আসে। ভোর পার হতেই একটা দারুণ দুঃসংবাদ এলো। আমাদের এই দিকে চাষ থেকে শুরু করে গভীর কুয়ো থেকে জল তোলা সব কাজেই বলদের চাইতে ঘোড়ার ব্যবহার বেশি। কিছু বাড়িতে ঘোড়াগুলোকে চানা আর ঘাস দিতে গিয়ে বাড়ির লোকেরা দেখে যে তাদের ঘোড়াগুলো মরে মাটিতে পড়ে আছে। তাদের গলাতে বেশ বড় চেরা দাগ। রক্তশূন্য শরীর আর মুখের ভাবে মনে হয় ঘোড়াগুলো মরার আগে যেন খুব ভয় পেয়েছিল। কিন্তু যে ঘরগুলোতে এত বড় কাণ্ড ঘটে গেছে সেই সব বাড়ির লোকেরা একজনও টের পায়নি বা কোনো আওয়াজ শোনেনি। জঙ্গলের কাঠ কুড়ানো লোকেদের কাছে ত্রিচূড় পাহাড়ের ঢালে এক গুহাতে ভৈরবীর আস্তানার খবর পেয়ে গ্রামের লোক ছুটল তাকে ধরে আনতে। তাদের দেখে ভৈরবী পাহাড় চূড়োতে ত্রিচূড়ি বাবার সমাধির দিকে দৌড়ে পালিয়ে যায়। সেখানে সবাই দৌড়ে পৌঁছানোর আগেই
হঠাৎ সে কোথাও অদৃশ্য হয়ে যায়। পাহাড় চূড়োতে বা তার আশেপাশে কোথাও তাকে না পেয়ে ফেরত পথে তাদের সাথে একদল পক্ষী শিকারীর দেখা হয়। তারা বলে তারা একটু আগে একটা বিশাল অদ্ভুত দর্শন পক্ষীকে পাহাড়ি নদী পার করে নেপালের দিকে উড়ে যেতে দেখেছে। গ্রামের লোকেরা পঞ্চায়েতের মিটিং ডাকতে চাইল, কিন্তু পঞ্চায়েতের সরপঞ্চ অর্থাৎ বড়ে পাপা নিজেই নিরুদ্দেশ হওয়াতে সেটা কি করে হবে। শেষটায় রেঞ্জারের মধ্যস্থতায় পঞ্চায়েতের মিটিং বসল। নেকড়ের পাল এসে ঘোড়াগুলোর এই দশা করেছে এই কথা রেঞ্জার সাহেব শুনে বললেন, এই অঞ্চলের কোনো জঙ্গলেই নেকড়ে নেই। জঙ্গলের কাঠ কুড়ানো লোকেদের একটা দল, যারা জঙ্গলে আটকে পড়ে সারা রাত সেখানে কাটাতে বাধ্য হয়েছিল, তারা সেখানে 3টে হিংস্র রক্তপায়ী নেকড়ের দল দেখেছে। রেঞ্জার সাহেব সব শুনে এই নিয়ে আরও আলোচনা করতে চাইলেন। শেষটায় মিটিংয়ে ঠিক হলো যে রাত্রে প্রত্যেক বাড়িতে লোকেরা পালা করে জেগে থাকবে। এর সঙ্গে গ্রামের কিছু বাছা বাছা সাহসী লোক বন্দুক নিয়ে গ্রামের 4-5 টহল দেবে। মিটিং শেষ হতে বিকেল গড়িয়ে আন্ধার নামায় রেঞ্জার সাহেব আমাদের হাভেলিতে মেহমান হতে রাজি হয়ে গেলেন। হাভেলিতে এসে মেহমানখানায় তার ঘরে ঢুকতে যাচ্ছেন এমন সময় একটা চেনা বোটকা গন্ধ তার নাকে এলো। গন্ধ কোথা থেকে আসছে সেটা খুঁজতে খুঁজতে বড়ে পাপার খাস কামরাতে এসে তিনি থামলেন আর সেটা খুলতে বললেন। নিজের স্ত্রী পুত্রের দুর্ঘটনায় মৃত্যুর পরে বড়ে বাবা এই ঘরে স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন শুনে রেঞ্জার সাহেব বিস্মিত হলেন। আমাকে সাথে নিয়ে সেই ঘরে ঢুকে বোটকা গন্ধ আর ঘরের মধ্যে পড়ে থাকা বেশ কিছু লোম দেখে ভুরু কুচকে ঘরের চারপাশ দেখছিলেন। তারপর উত্তর কোণের দিওয়ারের কাছে পড়ে থাকা পুঁথির খোলা পাতাগুলো দেখে সেই পাতাগুলোতে একবার চোখ বুলিয়ে শিউরে উঠলেন। ঘর থেকে গম্ভীর মুখে বেরিয়ে এসে ব্ল্যাকির আওয়াজ শুনে খুব ক্ষুব্ধ হয়ে আমাকে বললেন, ও প্রধানজি ঘরে নেই আর তার বাহন ব্ল্যাকি আস্তা বলে চেঁচাচ্ছে। এটা তো মানতে পারা যাচ্ছে না। তোমরা কিছু লুকোচ্ছ তোমরা। শোনো, তোমার বাবা আর চাচাকে বলো তারা যেন তুরন্ত এই ঘরে এসে আমার সঙ্গে দেখা করেন। রেঞ্জার সাহেব এমনিতে শান্ত স্বভাবের লোক, কখনো উঁচু আওয়াজে কথা বলেন না। বাবা আর কাকা আসবার পরেই তার তীব্র ধমকের আওয়াজে গোটা ঘর কেঁপে উঠেছিল। নেপাল বর্ডারের ফরেস্টে আমি কম দিন কাজ করিনি। বৌদ্ধ গুম্ফাতে নেপালি আর তিব্বতী মিলিয়ে লেখা ভাষায় পুরনো তান্ত্রিক পুঁথি আমি খুব ভালো করেই পড়তে আর বুঝতেও পারি। প্রধানজির কামরাতে রাখা এই পুঁথিতে শয়তান আর খতরনাক প্রেতাত্মাকে ডাকবার মন্ত্র আছে। আর এসব মন্ত্রের সুর খুব উঁচু আওয়াজের গানের সুরে হয়। দিনের পর দিন মাঝরাতে প্রধানজি তার রুমে এসব মন্ত্র উঁচু আওয়াজে সুরে পাঠ করে প্রেত আবাহন করে এসেছেন। আর আপনারা একই ঘরে থেকে এতটাই ঘুমের দেশে ডুবে থাকেন যে কিছুই শোনেননি। এখানের জঙ্গলের কোনো বিটে কোনো জোনে নেকড়ে কেন তার লোমও খুঁজে পাওয়া যাবে না। আর প্রধানজির খাস বেডরুমে তাদের গায়ের বিটকেল গন্ধ আর এই 2 মুঠোর বেশি লোম কি করে পাওয়া যায়? ডিংলু তো কোনো নেশা করে না। ও তাহলে মাঝরাতে প্রধানজির শোবার ঘর থেকে একটা নেকড়েকে দৌড়ে পালাতে কি করে দেখলো? সাধারণ কোনো নেকড়ে হলে ঘোড়ার কাছে এলেই তার লাথি খেয়ে শুয়ে পড়বে। তাহলে সেই রাতেই অনেকের বাড়িতে ঘোড়াগুলো গলা চিরে রক্তপান কারা করলো? কি মনে হয় তারা কি সাধারণ নেকড়ে? বাবা আর কাকাকে চুপ করে থাকতে দেখে রেঞ্জার একটা কৌশলের কথা ভেবে বললেন, বন্দুক নিয়ে যারা রাত্রে গ্রামে টহল দেবে তাদের সবাইকে আমার নাম করে বলুন। তারা দুজন করে ভাগ হয়ে গ্রামের বাড়িগুলোর ওপর নজর রাখবে। আর আপনাদেরও তো 3-3টে রাইফেল আছে, একটা আমাকে দিয়ে যান। আমি নিজে গ্রামের আর জঙ্গলের রাস্তাগুলোর মুখে টহল দেব। অর্জুন, তুমি আমার সাথে থাকবে তোমার বেরেটা নিয়ে।
কিন্তু রেঞ্জার সাহেবের এই প্ল্যান কিছু কাজে এলো না। সত্যিকারের নেকড়েই হোক বা অন্য কিছু, তারা সবাইকে ফাঁকি দিয়ে যা করবার করে নিয়েছে। আমাদের পরিবারের পরদিন সকালটা শুরু হলো ব্ল্যাকির গলা চেরা মৃতদেহকে ঘিরে কান্নার করুণ রাগিনীতে। বাগাড়ে বেশ গভীর আর লম্বা চওড়া গর্ত খুঁড়তে হলো ব্ল্যাকির মরদেহকে মাটির তলায় শোয়াতে। গ্রামের আরো অনেক বাড়ি থেকেও ঘোড়াগুলোর সব দেহ আসছে, তারাও মাটি খুঁড়ছে। আশ্চর্যের কথা, প্রতিটি ঘোড়ার গলা সামান্য চেরা, ধমনীতে পাশাপাশি দুটো ছিদ্র আর রক্তহীন ফ্যাকাশে শরীর। আমি আর রেঞ্জার সাহেব সারা রাত না ঘুমিয়ে গ্রামের আর জঙ্গলের সীমানায় একটা টিলার উপর থেকে নজর রাখছিলাম বাড়িগুলো আর জঙ্গলের দিকে। আমাদের বাড়িতে বাবা আর কাকা তার সাথে 4 জন চৌকিদার পালা করে পাহারা দিচ্ছিলেন আর কড়া নজর রেখেছিলেন ঘোড়াগুলোর আস্তাবলের উপর। তাহলে শেষ রাত্রে আমাদের দুজনের ক্লান্তিতে একটু ক্ষণের জন্য চোখ লাগতেই পারে, কিন্তু বাকিদের, যারা সারা রাতের বেশিটা ঘুমিয়ে শেষ রাতে পাহারায় ছিল, তারা একসাথে যাদের বাড়িতে ঘোড়া আছে বেছে বেছে শুধু তাদের বাড়িতেই নেকড়ের আক্রমণ কেন হলো। সবাই এত গভীর ঘুমে তলিয়ে গেল যে ঘোড়াগুলোর মরণ আর তোনাদেও কারোর একটা ঘুম ভাঙেনি। তাহলে কি এটা সত্যি কোনো অদৃশ্যতান্ত্রিকের ক্রিয়া? তার ছড়িয়ে দেওয়া নিদালিতে যাদের বাড়িতে ঘোড়া নেই তারাও কেন একসাথে গভীর ঘুমে তলিয়ে গেছিল? আর সেই সুযোগে 4টে রক্তপায়ী নেকড়ে হানা দিয়েছিল গ্রামের আস্তাবলগুলোতে। এরা কি সাধারণ নেকড়ে, না নেকড়ের বেশে আরো কিছু? তা যদি হয় তাহলে ঘোড়া দিয়েই কি রক্তের তৃষ্ণা এদের মিটবে? এরপর কি আমাদের আর আমাদের শিশুদের পালা? শেষ কথাটা অনেকেই ভাবছিল আর বলা বলি করছিল। নেকড়ে মারা বেআইনি কিনা সেটা নিয়ে ডিএফও সাহেব যাহা বলে বলুক, তারা আদিবাসী হলেও রাজপুত রক্ত তাদের শরীরেও বইছে। বাড়ির একজন সদস্যের হত্যার বদলা আজ রাতেই নেবে। একটা খটকা এখানেই যে বহুদিন আগে সেই কাঠ কুড়োনো লোকেরা 3টে নেকড়ে দেখেছিল। ত্রিচুড়ি বাবার মহাকবচের মহিমা হোক বা অন্য কিছু, ডিংলু আর 2 বন্ধু একসাথে জেগে থাকতে পেরেছিল ডিংলুর বাড়িতে। তারা 3 জনে টর্চের আলোতে দেখেছে 4টে নেকড়ে। দেখার পর গলা ফাটিয়ে হুঁশিয়ার করেও দিয়েছিল, কিন্তু হাতের কাছে কোনো অস্ত্র শস্ত্র না থাকায় ভোরের আলো ফোটা অবধি অপেক্ষা করে ডিংলুর বাড়িতেই ছিল। তাদের কথা শুনে সবার মুখে মুখে একটাই প্রশ্ন ঘুরতে লাগলো, জঙ্গলের লকড়িওয়ালারা 3টে নেকড়ে দেখেছে, এখন একটা নেকড়ে হঠাৎ বেড়ে গেল কি করে? নাকি এটা অন্য নেকড়ের দল? ব্ল্যাকির সৎকার সেরে হাভেলিতে ফিরে দেখি মারাং চন্তাই এবং তার সাথে নদী পার করে মুন্ডিত মস্তক রক্ত বসনধারী এক তিব্বতী লামাও এসেছেন। মনে হয় লামা নেপালি জানা মারাং চন্তাইকে সঙ্গে এনেছেন যাতে করে ভাষার সমস্যা না হয়। লামা আমাদের ঘরে এসে হাতের আঙ্গুল তুলে বড় পাপার ঘরের দিকে ইশারা করলেন আর চন্তাইকে কিছু বললেন। মারাং আমার বাবাকে বললেন যে লামাটো বলছেন ইনি স্বপ্নাদিষ্ট হয়ে এই হাবেলিতে এসেছেন। বড় পাপার ঘরে তাদের মঠের 2টো খুয়া যাওয়া পুঁথি আছে যা তিনি নিয়ে যেতে এসেছেন। তবে যদি গৃহস্বামী ইচ্ছা করে তো তা রেখে দিতে পারেন,
কিন্তু সেই পুঁথির বিধি নির্দিষ্ট পুজো না করলে শয়তান এই ঘরে এসে নানা ক্ষতি করতে পারে। সে তার অভীষ্ট পূরণের জন্য মানুষকে হিংস্র জানোয়ারটার রূপ ধরাতে বাধ্য করতে পারে। লামা বড়ে বাবার ঘর থেকে পুঁথি নিয়ে যাবার সময় বাবা তাকে সব কথা খুলে জানালেন। ত্রিচুড়ি বাবা আর ভৈরবীর চেহারার বর্ণনা শুনে লামা নিজের ক্রোধ সামলাতে পারলেন না। তিনি বললেন, ওই বাবা এক নিজ হঠযোগী। সে মঠে এসে প্রধান লামাকে আর সেখানের এক যোগিনীকে সম্মোহিত করে। পরে ওই যোগিনীকে নিজের সাধন সঙ্গিনী বানিয়ে তাকে দিয়ে পুঁথি চুরি করিয়ে দুজনই পালায়। প্রধানজি এদেরই খপ্পরে পড়েছেন। কিছুক্ষণ চোখ বন্ধ করে ধ্যানাবিষ্ট হওয়ার পরে সে লামা চোখ খুলে বললেন, যা হয়ে গেছে তাকে ফেরাবার কোনো উপায় নেই। তবে শয়তানের দল যাতে এই ঘরে এবং গ্রামে না ঢুকতে পারে সেজন্য আমি গৃহ এবং গ্রাম বন্ধন করে দেব। শয়তানেরা ঢুকে পড়লেও তাদের শক্তি হারাবে, কিন্তু তাদের চালক এই বন্ধন অনুভব করে এই বেষ্টনীর বাইরেই থাকবে। আমি আর থাকতে না পেরে লামাজিকে জিজ্ঞেস করলাম, বড়ে পাপা কোথায় হারিয়ে গেলেন? আর তার ঘরে নেকড়ে ঢুকলোই বা কি করে, আর কেনই বা সে ছুটে পালালো? লামাজি একবার আমার দিকে তাকিয়ে চোখ বুঝলেন আর তার গলার আর ডান বাহুর রুদ্রাক্ষ মালাগুলিকে স্পর্শ করে কিছুক্ষণ চোখ বুঝে রইলেন। সেই অবস্থায় গম্ভীর স্বরে মারাং চন্তাইকে কিছু বললেন। মারাং আমায় বললেন, উনি বলছেন সে প্রশ্নের উত্তর তুমি নিজেই দেখতে পাবে। এই হেয়ালির উত্তর পেয়ে গেলাম সেই রাত্রেই। আমাদের গ্রামে অভিজ্ঞ নিপুণ শার্প শুটারের অভাব নেই। এছাড়া বদলা নেবার আগুন সবাই রক্তেই আছে। রাত্রি 2:30টেতে পরের পর রাইফেলের গুলি চলবার আওয়াজে মনে হচ্ছিল যেন চাঁদমারি প্র্যাকটিস চলছে। সারা রাত জেগে থাকবার পরে শেষ রাতে একটু চোখ লেগে গেছিল। আমাকে ঘুম থেকে তুলে মাসা বলল, হুকুম, বাড়ির কর্তারা সবাই টিলাই টাড়ে গেছেন, একটা খারাপ খবর আছে। এই বলে সে দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। টিলাইটার একটা ছোট টিলা আর আমাদের গ্রামের শেষ প্রান্ত। এরপরে ত্রিচুড়ি পাহাড়ের তরাইয়ের জঙ্গল। টিলাইটারে গিয়ে দেখি গ্রামের অনেকে সেখানে জমায়েত হয়েছে। একটু দূরে প্রেস, স্টিকার লাগানো বেশ কিছু গাড়ি আর বিশাল বিশাল ক্যামেরা নিয়ে লোকজন দেখে বুঝলাম যে পত্রকারেরাও এসেছেন। তাদের আদুরে 3-3টে নেকড়ের রক্ত ভেজা শরীর। এদের তো এই পরিণতি হবারই কথা, কিন্তু টাড়ের ঢালে একটু দূরে আরও একটা উপুড় করা নগ্ন শরীর পড়ে আছে। সেটা কিন্তু নেকড়ের নয়, মানুষের। আমাকে দেখে জনতার মধ্যে একটা গুঞ্জন শুনতে পেলাম। আমি এগিয়ে যাচ্ছি দেখে ছোটা চাচা এগিয়ে এসে আমার পথ আটকে বললেন, বড়ে ভাই নেই রহে। নিজেকে একটু সামলে নিতেই মনে এলো, বড়ে পাপাকে কে গুলি মেরে খুন করলো? আর কেন? ও তো শৌখিন লোকের শরীরে সুতোটিও নেই কেন? লোকের গুঞ্জন থেকে যেটুকু শোনা গেল যে দূরের শহরগুলো থেকে কাল সন্ধ্যেতে রাইফেল নিয়ে বেশ কিছু লোকজন এসেছিল নেকড়ে মেরে খবরে আসতে। গ্রামের লোকজন যারা গাছে চড়েছিল তারা দেখেছে 4 জোড়া নীল চোখ খুব দ্রুত বেগে গ্রামের দিকে এগিয়ে আসছে। এই সময় শহর থেকে আসা গাড়িগুলো থেকে অনেক লোকে তাদের দূরপাল্লার রাইফেল থেকে গুলি চালাতে শুরু করে। নেকড়েদের আর্তনাদের সঙ্গে একটু দূর থেকে ভেসে আসে একজন মানুষেরও আর্তনাদ। ব্যাপার বেগতিক দেখে শহর থেকে আসা গাড়িগুলো সঙ্গে সঙ্গে বিদায় নেয়। সকালে গ্রামের লোকজন এসে নেকড়েদের সাথে বড়ে পাপার বুলেট বিদ্ধ দেহ দেখতে পায়।
পুলিশ ময়না তদন্তের জন্য বড়ে পাপার বডি নিয়ে যাবার পর আমার অবাক লাগে যে সবাই যদি 4 জোড়া নীল চোখ দেখলো তাহলে 3টে নেকড়ের দেহ কেন? চতুর্থ নেকড়ে কোথায় পালালো? তার গায়ে একটাও বুলেট লাগলো না। নিজের বেডরুম থেকে গায়েব হয়ে গিয়ে বড়ে পাপা 2 দিন পর এত রাত্রে জঙ্গল থেকে সম্পূর্ণ বিবস্ত্র হয়ে কেন আসছিলেন? বড়ে পাপার বন্ধু শোবার ঘরে একটা জঙ্গলি নেকড়ে কোথা থেকে এলো, যাকে জানলা দিয়ে পালিয়ে যেতে তার খাস নৌকর ডাংলু নিজের চোখে দেখেছিল। যদি ধরে নেওয়া যায় যে ভুল সুরে মন্ত্র উচ্চারণের জন্য বড়ে বাবা মানুষ্য থেকে নেকড়ে হয়ে গেছেন, তাহলে পুরা ব্যাপারটা বোঝা যায়। সেটাই কি আসল কথা? পাশের হ্যামক থেকে এতক্ষণ ধরে অর্জুনের কথা শুনে আমি হতবাক হয়ে গেছিলাম। আমাকে চুপ থাকতে দেখে ও বলল, সাহেব আপনি জেগে আছেন তো? বলুন বলুন সাহেব, আমার সওয়ালগুলো কি গলত? আপনার কাছে কোনো জবাব আছে? জীবনেই প্রথম এরকম ব্যাপার শুনছি। আমি কি উত্তর দেব বলো? আমাকে মারাং চন্তায় বলে যে তাকে লামা বলে গেছেন। পুঁথির মন্ত্রগুলো পাঠ করবার ত্রুটিতে ও প্রধানজি অশুভ আত্মাদের আহ্বান করেছেন এবং তার ফলে উনি মায়াবী নেকড়েতে পরিণত হয়েছেন। মৃত্যুর পর উনি ভয়ঙ্কর দর্শন রক্তচোষা বাদুররূপী প্রেত শরীরট হয়ে উড়ে বেড়াবেন। আমি লামাকে জিজ্ঞাসা করেছিলাম, মায়াবী নেকড়ে? উনি বললেন, তাকে দেখে বা তার আচরণ নেকড়ের মতো মনে হবে, কিন্তু মৃত্যুর পর তার আসল রূপ দেখা যাবে, তবে বিবস্ত্র অবস্থায়। তবে এরপর তিনি কোনো বিশাল কালো পাখির রূপে প্রেত হয়ে উড়ে বেড়াবেন যতক্ষণ না মুক্তি লাভের দিক খুঁজে পাবেন। মারাং এই কথা শুধু আমাকে নয়, গ্রাম শুদ্ধ সবাইকে বলে দেওয়াতে তারপর থেকে আকাশে কোনো বড় পাখি দেখতে পেলেই গ্রামের সব লোক বড়ে হুজুর বলে শোরগোল তুলে দেয়। এসবের জন্য আগে পুরা গ্রামের কারো সাধ্য ছিল না আমাদের দিকে আঁখ উঠিয়ে বাত করে, আর এখন বড় পাপার একটা মহা ভুলের জন্যে আমরা হয়ে গেলাম সবার উপহাস আর মনোরঞ্জনের বস্তু। সেই সময় নাইট ভিশনে কিছু দেখতে পেয়ে আমি অর্জুনকে বলি, তোমার নাইট ভিশনে ত্রিচুরি বাবার সমাধির দিকে ভালো করে দেখো। আমরা দুজনেই দেখলাম যে সমাধির কাছে একটা কালো ছায়া যেন আটকে আছে, আর সেটা আকাশে উড়তেই দেখা গেল এক ভয়াল দর্শন বাদুর। সাহেব, ও রুংলি নদীর দিকে উড়ে যাচ্ছে। অর্জুন, রুংলি নদী পার হলে তো নেপাল বর্ডার, আর সেখানকার তিব্বতী গুম্ফাতে গেলে বাদুরবেশী প্রেত মুক্তি পাবে হয়তো। সাহেব, আপনি ঠিক বলেছেন। এবারে বড়ে বাবা প্রেত দোষা থেকে মুক্তি পাবেন। লামা যখন গ্রাম ছেড়ে যাচ্ছিলেন তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে গুম্ফায় এখন প্রতিদিন বড়ে পাপার আত্মার মুক্তির জন্য প্রার্থনা করে যাবেন। সফল হলেই বড়ে পাপার মুক্তি সেখানেই হবে। আপনারা শুনলেন লেখক প্রদীপ কুমার বিশ্বাসের কলমে মারাং বোম্মাইয়ের থান। গল্পের সূত্রধার ও কথক আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন তমাল মুখার্জি, শুভদীপ নাথ, নীল চক্রবর্তী, পার্থ মুখার্জি, শুভদীপ ঘোষ, কৌশিক ব্যানার্জি, খুশি বসু, এনামুল খান, সৌরভ সাহা, অগ্নিদ, হ্যাপি ও আমি অমিত সরকার। গল্পের নাট্যরূপ করেছেন দেবস্মিতা। শব্দ সংযোজনে দেবরাজ। সাউন্ড এডিটিং করেছেন সায়ন দত্ত। প্রচ্ছদ নির্মাণে
সৌম্যদেব গুই। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে অবশ্যই আমাদের জানান। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য, আর রহস্যের আড়ালে